আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে প্রথম প্রফেশনাল এক্সামিনী বৃন্দ, কেমন আছো তোমরা সবাই? এক্স মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত এই ফার্স্ট প্রফ এক্সামিনেশন উপলক্ষে ফিজিওলজি যে রিভিউ সেশনের আয়োজন করা হয়েছে, তার আজকে থার্ড ক্লাস নিয়ে, তৃতীয় ক্লাসটি নিয়ে, অর্থাৎ ফিজিওলজির সেকেন্ড রিভিউ সেশন নিয়ে তোমাদের সামনে আজকে আরো একবার আমি হাজির হয়েছি। আমি KMH সাজিদ ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18। এবং আজকে আমি তোমাদের যে রিভিউ সেশনটা করব সেটা হচ্ছে CVS কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেকেন্ড রিভিউ সেশন। এটাতে আমি তোমাদের আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের টোটাল রিভিউটা আজকে কমপ্লিট করব। তাহলে আমাদের হাতে আজকে রিটেনটা থাকবে। রিটেন ক্লাসে আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেটা আমি প্রথম যে রিভিউ ক্লাসটা হয়েছিল CVS এর, সেটাতে আমি কিছু কোশ্চেন বাদ দিয়েছিলাম। এবং আজকেও আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো, যে টপিকগুলো বাদ রয়ে গেছে, সেই টপিকগুলোর মধ্যে 50% কোশ্চেনই হচ্ছে রিটেনের এবং 50% ভাইভা আসপি এমসিকিউ, এগুলো সব মিলে। তো আমি সেই কোশ্চেনগুলো আছে কিছুটা বাদ রেখে দিব, কারণ রিটেন সেশনে আমি সেই কোশ্চেনগুলো আলোচনা করব। ফলে যেটা হবে, রিটেন কোশ্চেনে তোমার রিটেনের প্রেজেন্টেশনটাও হয়ে যাবে এবং কি আমাদের কনসেপ্টটাও বোঝা হয়ে যাবে। সো উইদাউট ফার্দার অ্যাডু আমরা শুরু করি। আমরা আজকে প্রথমে যে আইটেমটা বা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিমোডাইনামিক্স। হিমোডাইনামিক্স মানে হচ্ছে কি, হিমো মানে ব্লাড, আর ডাইনামিক্স মানে হচ্ছে গতিশীলতা বা গতিবিদ্যা, ডাইনামিক্স। তো এটার যে টার্ম গুলা আছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেই টার্ম গুলা, তার ফ্যাক্টর গুলা। তো প্রথমেই আমরা জানবো কার্ডিওভাস্কুলার সিস্টেমের হিমোডাইনামিক্স এর কিছু নাম, কিছু টার্মিনোলজি এবং তাদের অর্থটা কি। ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম, ইনডায়াস্টোলিক ভলিউম, ইনসিস্টোলিক ভলিউম, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, পালস, এই হচ্ছে আমাদের টপিকগুলো নিয়ে বুঝে গেছি। তো প্রথমে আমি যদি যাই, দেখো ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কথাটা কি, দেখো আমি প্রথমে বলছি এটা সবগুলো সংজ্ঞা। ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম, ইডিভি, ইএসভি, পালস, এগুলো সবগুলাই কিন্তু কি সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে, মুখে জিজ্ঞাসা করতে পারে। সংজ্ঞা তোমরা তোমাদের মতো করে মুখস্থ করে নিবা, যে যেখান থেকে পড়ছো। আমার কাজ হচ্ছে তুমি সংজ্ঞাটা বুঝে পড়লা কিনা, সংজ্ঞাটা যদি তুমি পড়ে ভুলে যাও মনে করতে পারবা কিনা, সেটা যদি তুমি মনে করতে পারো সেটা ধরা দেওয়া হচ্ছে আমার কাজ। তো প্রথমে তুমি বলি ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কথাটার অর্থ কি, দেখো হার্ট ভেনের থেকে যে ব্লাডটা রিটার্ন হয় কোথায়, হার্টে। অর্থাৎ আমাদের সারা বডি থেকে, সমগ্র সিস্টেমিক রিজিয়ন থেকে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড, যে অ্যামাউন্ট অফ ব্লাড আমার হার্টের রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায়, অথবা লেফট অ্যাট্রিয়ামে বলতে পারো, সংজ্ঞায় রাইট অ্যাট্রিয়ামই বলা আছে, যে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড that comes from total systemic circulation to the right atrium of the heart per minute is called venous return। মানে হচ্ছে সারা সিস্টেমিক সার্কুলেশন থেকে আমার ভেন থ্রুতে আমার রাইট অ্যাট্রিয়ামে এক মিনিটে যতটুকু ব্লাড আসলো। নেক্সট আমরা জানবো হচ্ছে স্ট্রোক ভলিউম কি। হোয়াট ইজ স্ট্রোক ভলিউম? দেখো আমি তোমাকে অর্থটা বুঝাই দিই বাংলা ইংলিশ মিশিয়ে, যে তোমার হার্ট প্রতি স্ট্রোকে, মানে প্রতি সিস্টলে বা প্রতি কন্ট্রাকশনে যতটুকু ব্লাড ইজেক্ট করে, each ventricle, the amount of blood ejected by each ventricle in per systole, এটাই হচ্ছে কি মেইন সংজ্ঞাটা, মেইন কনসেপ্টটা, যে কতটুকু ব্লাড ইজেক্ট করে, স্ট্রোক ভলিউম। এরপর আমরা বলবো হচ্ছে ইডিভি আর ইএসভি। ইডিভি মানে হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। হোয়াট ইজ এন্ড ডায়াস্টোলিক ভলিউম? এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে যে এন্ড অফ দ্য ডায়াস্টল যেই ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম মানে হচ্ছে এন্ড অফ দ্য ডায়াস্টল যেই ভলিউম, মানে হার্টের ডায়াস্টলের শেষে, ভেন্ট্রিকলের ডায়াস্টলের শেষে যতটুকু ব্লাড থাকে। আমরা তো আগের দিন রিভিউ সেশনে কার্ডিয়াক সাইকেলে সিস্টল, ডায়াস্টল, ভেন্ট্রিকলের পড়লাম, যে ডায়াস্টলে কি হয়, যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসে, ভেন্ট্রিকলে আসার পরে হচ্ছে তোমার একটা ব্লাড হয় ভেন্ট্রিকলে স্টোর হয়, দেন ভেন্ট্রিকল কি সিস্টল করে কিছু ব্লাডকে ইজেক্ট করে দেয়। যেই ইজেক্টটা করে দিল স্ট্রোকের মাধ্যমে, যে ব্লাডটা ইজেক্ট করে দিল, সেটাকে আমরা বললাম স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউমের আগে ভেন্ট্রিকলের টোটাল যতটুকু ব্লাড ছিল ডায়াস্টলের শেষে, এটা হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম। আর এন সিস্টোলিক ভলিউম কোনটা? এই যে স্ট্রোক ভলিউমটা হলো না, স্ট্রোক হলো, সিস্টল হলো, সিস্টল হয়ে ব্লাডটা চলে গেল, চলে যাওয়ার পর কি ভেন্ট্রিকল কি পুরোপুরি ফাঁকা হয়ে গেল? না, ভেন্ট্রিকল কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেল না। সিস্টলের পরে ভেন্ট্রিকলে কিছু পরিমাণ ব্লাড কি রয়ে যায়। তো সেই যে ব্লাডটা রয়ে গেল, এই সিস্টলের পরে, সিস্টলের শেষে, এন্ড অফ দ্য সিস্টল যতটুকু ব্লাড ভেন্ট্রিকলে রয়ে যায়, সেটাই হচ্ছে কি আমার এন সিস্টোলিক ভলিউম। আচ্ছা, এরপর আমরা বলবো কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট অর্থ কি? হার্ট থেকে এক মিনিটে যতখানি ব্লাড ইজেক্ট হয়ে যায়, মানে হচ্ছে যে তোমার হার্ট যে ভেন্ট্রিকল গুলা যে কন্ট্রাকশন করতেছে,
কন্ট্রাকশন গুলা করাতে প্রতি মিনিটে যতটুকু ব্লাড হার্ট ইজেক্ট করে দিচ্ছে সেটাই হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট। আর হচ্ছে আচ্ছা পালসটা আমরা পরে বলি, কারণ এই টার্মগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। ভেনাস রিটার্ন, ইডিভি, ইএসভি, এসভি, কার্ডিয়াক আউটপুট, এরা সবাই একটা আরেকটার সাথে রিলেটেড। এখন আমার কথা হচ্ছে এই যে সংজ্ঞাগুলো আমরা জানলাম বা পড়লাম বা বুঝলাম, এখান থেকে আমাদের পরীক্ষার জন্য কি দরকার? পরীক্ষার জন্য দেখো ভেনাস রিটার্নটা রিটার্নের জন্য খুব দরকার। ভেনাস রিটার্ন থেকে রিটার্নে যেটা কোশ্চেন আসতে পারে যে ডিফাইন ভেনাস রিটার্ন আর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ভেনাস রিটার্ন, এটা আসতে পারে, প্রফেট সম্ভাবনা আছে রিটার্নে আসার। তো আমরা রিটার্ন কোশ্চেনটা রিটার্নের জন্য রেখে দিই। এখন আর আমরা রিটার্নের কথাটা না বলি, আমরা যেটা মানে এমসিকিউর জন্য এবং ভাইবার জন্য বেশি বেশি দরকার ছোট ছোট যে জিনিসগুলা, তো স্ট্রোক ভলিউমের ফ্যাক্টর গুলা আর এন্ড সিস্টেলিক ভলিউমের ফ্যাক্টর গুলা। দেখো স্ট্রোক ভলিউম গুলা কি ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আমি সবসময় আগের দিনও বলছি যে একটা ফ্যাক্টর আলোচনা করতে গিয়ে যে এমসিকিউতে ফ্যাক্টর গুলো যে তোমার এফেক্টিং ফ্যাক্টরস, ফেভারেবল ফ্যাক্টরস, ইনহিবিটিং ফ্যাক্টরস, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে খুব তোমার কিন্তু ঝামেলা করবে। একটা কথাকে ঘুরে আরেকটা করে এমসিকিউতে কিন্তু ট্রু ফলস এর মতো তোমার মাথা কিন্তু গুলাই দিবে। তাই আমরা ফ্যাক্টর গুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবো, যেগুলা ছোট ছোট ফ্যাক্টর গুলা। বড় বড় মানে এলাবোরেট জায়গা থেকে কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসে, এমসিকিউতে কিন্তু ছোট কোশ্চেন ছোট জায়গা থেকে আসে। যেমন কি স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম ফ্যাক্টর গুলো তুমি চিন্তা করো। দেখো প্রথমে আছে ভেনাস রিটার্ন। দেখো ভেনাস রিটার্ন যদি বাড়ে আমার এন্ডাসলিক ভলিউম বাড়বে, কথাটা কি বুঝো কিনা? দেখো ভেনাস রিটার্ন যদি বাড়ে আমার অ্যাট্রিয়ামে কি বেশি বেশি ব্লাড আসবে। অ্যাট্রিয়ামে যদি বেশি বেশি ব্লাড আসে তাহলে যখন ভেন্ট্রিকুলার ডায়াসল হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন ভেন্ট্রিকুলার ঢুকবে, অ্যাট্রিয়ামে যদি বেশি বেশি ব্লাড থাকে তাহলে ভেন্ট্রিকুলার বেশি বেশি ব্লাড আসবে, এন্ডাসলিক ভলিউম বেশি হবে। তো তাহলে ভেন্ট্রিকুলার যদি বেশি ব্লাড থাকে স্ট্রোক ভলিউমের ব্লাড তো বেশিই হবে। তাহলে কেন বলতে পারি না ইনডাইরেক্টলি যে ভেনাস রিটার্ন বাড়লে কি স্ট্রোক ভলিউম বাড়ে। নেক্সট ফ্যাক্টর হচ্ছে হার্ট রেট। যদি আমার কার্ডিয়াক আউটপুট সমান থাকে, কার্ডিয়াক আউটপুটটা যদি আমি কনস্ট্যান্ট ধরি, তাহলে হার্ট রেট যদি বাড়ে স্ট্রোক ভলিউম কমে যাবে। কারণ কি? কার্ডিয়াক আউটপুটের সংজ্ঞাটাই হচ্ছে কি স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। আমার কার্ডিয়াক আউটপুট পড়ার সময় একটু পরে যখন আমি রিভিউটা দিব তখন বুঝবা যে কার্ডিয়াক আউটপুটের সংজ্ঞাই হচ্ছে তোমার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তাহলে তোমার যদি স্ট্রোক ভলিউমকে যদি তুমি এক পক্ষে রাখো, কার্ডিয়াক আউটপুট ডিভাইডেড বাই হার্ট রেট হয়ে যায়। তাহলে স্ট্রোক ভলিউম আর কার্ডিয়াক আউটপুট কি এর একটা ইনভার্স রিলেটেড। তাই কার্ডিয়াক আউটপুট কনস্ট্যান্ট থাকলে স্ট্রোক হার্ট রেট যদি বাড়ে স্ট্রোক ভলিউম কি কমে যাবে। এটা সূত্র থেকে আমরা অঙ্কের মতো করে বুঝবো একটু পরে। ফোর্স অফ কন্ট্রাকশন, স্ট্রোক ভলিউম বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে, হার্ট যদি খুব জোরে কন্ট্রাক্ট করে তাহলে আমার কি এন্ড সিস্টোলিক ভলিউমটা কমে যাবে, স্ট্রোক ভলিউমের দিকে ব্লাড বেড়ে যাবে। মানে ইজি ব্যাপার। হার্ট যদি কন্ট্রাক্ট জোরে করে তাহলে কি ব্লাডের উপর প্রেসার বেশি পড়বে, সিস্টলের পরে বেশি ব্লাড থাকবে না, স্ট্রোকের ভলিউমের দিয়ে বেশি বের হয়ে যাবে। তাহলে স্ট্রোক ভলিউমে কি ব্লাডটা বাড়বে। আর হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। দেখো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের শরীরে যে আর্টারিয়াল ক্যাপিলারি গুলো আছে এখানে ব্লাডটা যে রেজিস্ট্যান্স ফিল করে, আমি আগের দিন বলছিলাম, ওটাই হচ্ছে কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। যদি সেটা বাড়ে তাহলে কি হার্ট আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড পৌঁছাতে কি বাধা পাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে হার্ট আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন, পেরিফেরিতে যে সার্কুলেশন, সেদিকে হার্ট তো ব্লাডকে ধাক্কা দিয়ে কন্ট্রাকশন করে পুশ করে পৌঁছায়, তাহলে সে বাধা পাবে। তো পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কি স্ট্রোক ভলিউম কমে যাবে, ব্লাড বেশি যাবে না হার্ট থেকে। এটা গেল স্ট্রোক ভলিউম। আর হচ্ছে এনসিস্টোলিক ভলিউম। এনসিস্টোলিক ভলিউমের ফ্যাক্টর গুলা কি? বেশি না, দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে প্রেসার লোড আর একটা হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশন। দেখো প্রেসার লোড বলতে আমরা বুঝি প্রেসার লোড অফ অ্যাওর্টা। সিস্টলটা হচ্ছে আমরা স্পেশালি প্রেসার অফ অ্যাওর্টা দিয়ে আমরা যদি চিন্তা করি, দেখো অ্যাওর্টাটা আমাদের কি হয়, লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাডটা বের হয় কি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টা দিয়ে যায়। তো এখন অ্যাওর্টার মধ্যে যদি কোনো কারণে, যে কোনো কারণেই হোক, যে কোনো প্যাথোলজিক্যাল কারণেই হোক না কেন, যে ব্লাডটা বেশি আছে, তাহলে কি হবে, তোমার ভেন্ট্রিকল থেকে ব্লাড কি যেতে পারবে বেশি বেশি? যেতে তো পারবে না। মানে অ্যাওর্টাতে অনেক ব্লাডের প্রেসার বেশি, তাহলে ভেন্ট্রিকল থেকে ব্লাড কি বেশি যাবে না, কি ভেন্ট্রিকুলার ব্লাডটা রয়ে যাবে। সিস্টলের পরে কি ভেন্ট্রিকুলার ব্লাডটা কি রয়ে যাবে। তাহলে রয়ে যদি যায় তাহলে সিস্টলের পরে ব্লাডের পরিমাণ কি বেশি বেশি থাকবে না, ইনস্টিটিউট ভলিউম কি বেশি হবে। তাহলে বলতে পারি কি প্রেসার লোড ইন অ্যাওর্টা যদি বাড়ে, ইনসিস্টোলিক ভলিউম কি বেড়ে যাবে। কথা বুঝতে পারলাম কিনা? আর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে, আগে বললাম কি স্ট্রোক ভলিউমে তোমার বেড়ে যায়। একটু স্ট্রোক ভলিউম বলার সময় বললাম যে ফোর্স অফ কন্ট্রাকশন স্ট্রোক ভলিউম বাড়ে। তাহলে স্ট্রোক ভলিউম যদি বাড়ে, স্ট্রোক ভলিউম যদি বেশি বেশি ব্লাড চলে যায়, সিস্টলের পরে কি হার্টে ব্লাড বেশি থাকবে? হার্টে তো ব্লাড বেশি থাকবে না। তাহলে কি সিস্টলের পরে ব্লাড ভলিউমটা মানে এন্ড সিস্টোলিক ভলিউমটা কি কমে যাবে। এই হচ্ছে কথা। আর
এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা, এটার বাকি রয়ে গেল। এন্ড ডায়াস্টোলিক ভলিউমের ফ্যাক্টরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ রিটেনে খুব একটা আসে না, আর আমি দেখি অনেক কোনো ভাইভাতে খুব বেশি ধরতে। তারপরে যদি আমি ফ্যাক্টরগুলো এক নজরে বলে যাই, ফিলিং টাইম, ইফেক্টিভ ফিলিং প্রেসার, ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার, ventricular compliance, total blood volume, constriction of veins, standing, axial contraction, venous return, দেখে বললাম অনেকগুলো ফ্যাক্টর। এটা সাধারণত মানে অত বেশি মুখস্থ করা লাগে না, তুমি যদি ফ্যাক্টর গুলা বুঝে পড়তে পারো। যেমন এখানে খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলোর মধ্যে আমি যদি বলি সেটা হচ্ছে যে আমার ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার, টোটাল ব্লাড ভলিউম, স্ট্যান্ডিং আর ভেনাস রিটার্ন, এই চারটা কথা খুব ইম্পর্টেন্ট। দেখো একটা হচ্ছে ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেসার, এন্ড ডায়াস্টোলিক ভলিউমের কথা বলতেছি। হার্টের চারিদিকে কি পেরিকার্ডিয়াম থাকে, পেরিকার্ডিয়ামের মধ্যে যে প্রেসার বাড়ে সে কি হার্টকে ডাইলেট হতে বাধা দিবে। আমরা কি জানি ডায়াস্টোলের সময় হার্ট কি ডাইলেট হয়, রিল্যাক্স করে, এবং ব্লাড কি বেশি বেশি হার্টের মধ্যে ঢোকে। তুমি যদি পেরিকার্ডিয়াম যদি এখন কোনো কারণে হার্টকে সে রিল্যাক্স হতে বাধা দেয়, হার্টকে ডাইলেট হতে বাধা দেয়, তাহলে কি ডায়াস্টোলের সময় কি হার্টে বেশি ব্লাড ঢুকবে না? তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের ক্ষেত্রে কি হবে, ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাবে, ডায়াস্টোলে বেশি ব্লাড ঢুকে নেই, এন্ড ডায়াস্টোলিক হিসেবে ব্লাড কি কম থাকবে। একই রকম ভাবে আমি যদি বলি তোমার স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এ কি হয়, স্ট্যান্ডিং এর সময় হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যায়, কারণ ভেনাস রিটার্ন কমে যায়। দেখো হার্টটা আমাদের চেস্ট লেভেলে, আমাদের বডির হার্টের উপরে কিন্তু কমই সংখ্যক বডি পরিমাণ, নিচেই কিন্তু বডি পরিমাণ বেশি। তো আমরা যদি স্ট্যান্ড হয় দাঁড়া থাকি, গ্র্যাভিটির এগেইনস্টে যদি ভেনাস রিটার্নটা কমে যায়, হার্টে ব্লাড আসার পরিমাণটা কমে যায়। তো এক্সট্রিমে যদি ব্লাড কম আসে, আমার ডায়াস্টোলের সময় কি ভেন্ট্রিকুলার ব্লাডও পাবে কম, এন্ডাস্ট্রিক ভলিউমটা কিন্তু কমে যাবে। হচ্ছে ভেনাস রিটার্ন, ওই যে বললাম এখন ভেনাস রিটার্নের কথাটা অলরেডি বলেও ফেলছি, যে ভেনাস রিটার্ন যদি কম হয় তাহলে এক্সট্রিমে ব্লাড আসবে কম, এক্সট্রিমে ব্লাড আসলে কি ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম থেকে ব্লাড পাবে কমে যাবে। তো এইগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাকি আরো ফ্যাক্টর আছে বেশি ইম্পর্টেন্ট না। আর ওই হচ্ছে যে এগুলা মিললে অবজেক্টিভ আর ভাইভাতে অল্প কিছু করে ধরে আর কি। এগুলো হচ্ছে তোমার এসবিডিবি এসবি। ভেনাস রিটার্নটা আমি এখন বলবো না, কারণ হচ্ছে ভেনাস রিটার্ন এর ফ্যাক্টর গুলা আগেই বলছি রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা রিটার্ন কোশ্চেনের জন্য আলোচনা করবো। এখন আমরা যেটা আলোচনা করবো সেই কোশ্চেন এটার জন্য খুব ইম্পর্টেন্ট, বাট এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, সিও দিয়ে আমরা বলি। কার্ডিয়াক আউটপুটটা আমি অলরেডি সংজ্ঞাটা বলে ফেলছি, সূত্রটা অলরেডি আমি একটু বলছি যে স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট, এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ও হ্যাঁ, মাঝখানে একটা কথা বলে রাখি, ভেনাস রিটার্ন না, স্ট্রোক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম, এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এর যে এভারেজ ভ্যালু রেঞ্জে মুখস্থ করতে হবে। মুখস্থ বিদ্যা আমি আর বললাম না, এটা নিজেদের দায়িত্ব মুখস্থ করে নিবা। অবজেক্টিভের জন্য কি বেশি ইম্পর্টেন্ট, ভাইভাতে তোমার সংখ্যাতাত্ত্বিক প্রশ্নগুলো আজকাল কম ধরে ফেললে আবার কিন্তু কিছু বলতে পারবা না। সো তোমার জিনিসগুলো কিন্তু কি মানে একটু মুখস্থ করে রাখাটাই কি সেফ, আমরা চান্স নিতে চাই না। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট নিয়ে বলতেছিলাম, কার্ডিয়াক আউটপুটের সংজ্ঞা বললাম, সূত্রটা বলে ফেলছি। কার্ডিয়াক আউটপুট যে ফ্যাক্টরস গুলো হচ্ছে কি আমার রিটেনের খুবই একটা জনপ্রিয় কোশ্চেন, যে ডিসক্রাইব দ্য ফ্যাক্টরস এফেক্টিং কার্ডিয়াক আউটপুট। তো আমি একটু ছোট করে বলে যাব, যদি রিটেনের কোশ্চেন, তারপর আমার মনে হয় যে ভাইবার জন্য এটা দরকারি, যে কার্ডিয়াক ইনারভেশন। দেখো কার্ডিয়াক ইনারভেশনটা আমরা আগের দিন মনে হয় তো বলছিলাম যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আমরা জানি, সিম্প্যাথেটিক হচ্ছে অলওয়েজ কি হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, আর প্যারাসিম্প্যাথিক উল্টাটা, ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, হার্ট রেট কমায়। তো আমরা যদি এগুলা সিম্প্যাথেটিক যদি ইনারভেশনের স্টিমুলেশন বেশি হয়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, কার্ডিয়াক আউটপুট কি বাড়বে, কারণ স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। হার্টের এই তোমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়া মানে স্ট্রোক ভলিউম বাড়া, আমরা একটু আগে জানলাম, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। সেম টু সেম প্যারাসিম্প্যাথেটিক উল্টাটা। আচ্ছা, এরপর হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্নের তো অলরেডি বলে ফেললাম, ভেনাস রিটার্ন বাড়লে কি আমার এন্ডাসলিক ভলিউম বাড়বে, এন্ডাসলিক ভলিউম বাড়লে কিন্তু স্ট্রোক ভলিউমও বাড়ে, স্ট্রোক ভলিউম বাড়লে আমরা বললাম মাত্র কার্ডিয়াক আউটপুট বাড়বে, সূত্র বলতেছে যা। আচ্ছা, এরপর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, বলে ফেললাম ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে ওই একই কথা আবার। হ্যাঁ, এখানে দুইটা ফ্যাক্টর একটু কাছাকাছি। এরপর আমরা বলবো হচ্ছে হার্ট রেট। হার্ট রেট যদি কার্ডিয়াক আউটপুট সেম থাকে, কার্ডিয়াক আউটপুটের অর্থ হচ্ছে স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট, তাহলে হার্ট রেট যদি বাড়ে, স্ট্রোক ভলিউমের পরিমাণ যদি সমান থাকে, তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। স্ট্রোক ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট। স্ট্রোক ভলিউমটাকে কনস্ট্যান্ট ধরছি, তাহলে কার্ডিয়াক আউটপুট আর হার্ট রেট কি ডাইরেক্টলি মানে প্রপোর্শনাল, তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। শর্ত থাকে যে আমার স্ট্রোক ভলিউমটা সেম থাকবে। স্ট্রোক ভলিউম যদি সেম না থাকে, তাহলে কি স্ট্রোক ভলিউম যদি কমে যায়, আমার হার্টে যতই বেশি থাকুক কার্ডিয়াক আউটপুট কি পারবে না। এই ঘটনাটা ঘটে কখন, হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে কি আমার ভেন্ট্রিকল আমার বেশি কি পাম্প করার ক্ষমতা হারায় ফেলে, পাম্প করার ক্ষমতা হারায় ফেলে কি স্ট্রোক ভলিউম কমে যায়। স্ট্রোক ভলিউম কমে গেলে আমি যতই হার্ট রেট বাড়াই না কেন, কার্ডিয়াক আউটপুট বাড়বে না, তখন ওইটাই কি হার্ট ফেলিয়ার। আর লাস্টে আমরা বলবো হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা আমরা অলরেডি বলে ফেলছি। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কি আমার ভেনাস রিটার্ন কম হবে। হ্যাঁ, কারণ পেরিফেরি থেকে ব্লাড আসতে বাধা পাবে, ভেনাস রিটার্ন কম হলে আলটিমেটলি সেই একই কথা, কার্ডিয়াক আউটপুট কমে যাবে।
আরেকটা যেটা কোশ্চেন সেটা আমি এখন জাস্ট একটু বলবো, এটা হচ্ছে রিটেনের জন্য শুধু দরকারি, এটা আর কখনোই ভাইবাতে ধরবে না। সেটা হচ্ছে ফিক প্রিন্সিপাল। ফিক প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি আমি ছোট করে একটু বললে আমি শেষ করে দিব, সেটা হচ্ছে যে এটা রিটেনের জন্য রাখবো। ফিক প্রিন্সিপালটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট মেজার করার একটা ওয়ে। কার্ডিয়াক আউটপুট তো আমরা তো সূত্র দিয়ে অনেক কিছু বললাম, তো আমাদের তো মানে একটা পেশেন্টকে বোঝার জন্য, ডায়াগনোসিস করার জন্য, কি ডিজিজ আছে সেটা বোঝার জন্য আমার হচ্ছে যে কার্ডিয়াক আউটপুটটা মেজারমেন্ট করা জরুরি। তার জন্য অনেকগুলা কি মেথড আছে, আমরা একটা মেথড নিয়ে কথা বলতে, একটা মেথড নিয়ে পরীক্ষায় আসে, যেটা হচ্ছে ফিক প্রিন্সিপাল, ডাইরেক্ট ফিক মেথড। ফিক প্রিন্সিপাল এবং ডাইরেক্ট ফিক মেথড, এই প্রিন্সিপালটা লিখতে আসে এবং একটা সূত্র আছে, সূত্র দিয়ে অঙ্ক করতে আসে। এই কোশ্চেনটা আমরা রিটেনের জন্য রেখে দিলাম। আজকে বলছি 50% পড়া ভাইয়া, 50% পড়া রিটেন। আচ্ছা, এই গেল আমাদের কথাবার্তা হিমোডাইনামিক্স নিয়ে। এখন আমরা বলবো হচ্ছে কথা ব্লাড প্রেশার নিয়ে। ব্লাড প্রেশার নিয়ে আমরা এখন হচ্ছে কথা বলবো। আমাদের হিমোডাইনামিক্স পড়া শেষ। ব্লাড প্রেশারটা ডিফারেন্ট আইটেম, এটা হচ্ছে লাস্টের আগে আইটেম, 5 নম্বর আইটেম মনে হয় সবারই। সব মেডিকেল কলেজে আমি যত জানি কার্ডিওভাস্কুলার সিস্টেম 6টা আইটেম নিয়ে হয়। তো আমি আগের দিন 3টা আইটেম নিয়ে বললাম, এখন একটা আইটেম খতম করলাম। আমার খাতা এখন আছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আইটেমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। এখানে প্রচুর রিটেনের কোশ্চেন, প্রচুর না অল্প কটা, যে কটাই কোশ্চেন অলমোস্ট পুরোটাই রিটেনের কোশ্চেন। এই জন্য আমি কিছু বলে যাব এখানে, কারণ এখানে রিটেনের কিছু জায়গায় আবার ভাইবাতেও ধরে। এই জন্য হচ্ছে কি আমি এখানে কিছু বলে যাব। প্রথমে হচ্ছে আমি বলি ব্লাড প্রেশারটা কি। ব্লাড প্রেশারটা কি, এটা আসলে অনেক সময় হুট করে মনে রাখাটা দায় হয় যে, দেখো আমি তোমাকে যদি বুঝাই, ধরো একটা ভেসেল, ধরো আমার এই দুইটা আঙ্গুল, সরি দুইটা আঙ্গুল একটা ভেসেল, এটা একটা ভেসেল ওয়াল, এটা একটা ভেসেল ওয়াল, মাঝখানটা কি লুমেন, এখান থেকে ব্লাড যাচ্ছে। তো এখন এই যে মধ্যখান থেকে যখন ব্লাডটা যায়, ব্লাডটা এই যে আর্টারিয়াল ওয়ালের উপর পারপেন্ডিকুলার যে প্রেসারটা ক্রিয়েট করে, প্রতি ইউনিট লেন্থ অফ দ্য ভেসেল ওয়ালে ব্লাডটা, মধ্যখান থেকে যে ব্লাডটা যাচ্ছে পারপেন্ডিকুলারলি যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করে, সেই প্রেসারটাকে আমরা বলি কি ব্লাড প্রেসার। আবার বলি, ভেসেল দিয়ে ব্লাড যাওয়ার সময় ভেসেল ওয়ালের প্রতি ইউনিটে ব্লাড পারপেন্ডিকুলারলি মানে লম্বলম্বী ভাবে যতখানি প্রেসার এক্সার্ট করে, প্রেসার কি দেয়, সেটাই হচ্ছে কি ব্লাড প্রেসার। এখন ব্লাড প্রেসার কয় ধরনের? ব্লাড প্রেসার হচ্ছে 4 ধরনের: সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার, পালস প্রেসার, আর হচ্ছে কি মিন প্রেসার। সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেসার, আর হচ্ছে কি মিন প্রেসার। কোনটার মানে কি? সিস্টল হচ্ছে যে যখন আমার সিস্টোলিক প্রেসার বলাই হচ্ছে শব্দটার মধ্যে আছে হচ্ছে সিস্টল, যে হার্ট সিস্টলের সময়, সিস্টলের ম্যাক্সিমাম পিরিয়ড মানে একদম ম্যাক্সিমাম সিস্টলের সময় আমার সিস্টেমিক আর্টারিতে যতখানি প্রেসার এক্সার্টেড হয় সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, সিস্টোলিক ব্লাড প্রেসার। ডায়াস্টোলিক প্রেসারটা কি? ডায়াস্টোলিক প্রেসারটা হচ্ছে হার্ট যখন টোটালি রিল্যাক্স থাকে, ডায়াস্টলের একদম শেষ পর্যায়ে হার্ট যখন ফুললি মানে রিল্যাক্স, ডায়ালেটেড, ওই সময় আমার সিস্টেমিক সার্কুলেশনে যেই প্রেসার, যেই ব্লাড প্রেসার, সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। এরপরে হচ্ছে কি পালস প্রেসার। পালস প্রেসারটা কি কিছুই না, সিস্টল এবং ডায়াস্টল প্রেসারের মধ্যখানে যে বিয়োগ, সিস্টল প্রেসার বিয়োগ ডায়াস্টল প্রেসার ইকুয়ালস টু কি পালস প্রেসার। দুইটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে কি পালস প্রেসার। আর মিন প্রেসার কি, আমাদের এটা একটা মানে কনসেপচুয়াল ধারণা, এবং মিন প্রেসারটা অ্যাকচুয়ালি মানে মেপে বের করার জন্য একটা সূত্র আছে। মিন প্রেসার মানে হচ্ছে আমাদের যে টোটাল সিস্টেমিক সার্কুলেশন, পুরো সিস্টেমিক সার্কুলেশনে এভারেজলি যে প্রেসারটা থাকে, সেই প্রেসারটাকে বলা হয় কি মিন প্রেসার। মিন, তাহলে আমরা 4টা প্রেসার সম্বন্ধে কি জানলাম। এখন এই যে মিন প্রেসার, এখানে একটা কি আমি তোমাদেরকে বলার জন্য একটা অস্থির টপিক পাইছি, মিন প্রেসার। মোটামুটি ভাবে মানে ধরো মেডিকেল কলেজগুলোতে যদি ভাইবা পরীক্ষা, আমি তো সরকারি মেডিকেল, আমাদের কত 4-5 দিন ধরে চলে, 4-5টা দিনে যে অসপি হয় তার মধ্যে প্রায় 2 থেকে 3 দিনই অসপিতে এই কোশ্চেনটা থাকে। একটা মানে স্লিপের মধ্যে ওই যে সিস্টোলিক প্রেসার একটা লিখে দেয়, ডায়াস্টোলিক প্রেসারটা লিখে দেয়, বলে যে মিন প্রেসার বের করো, সামনে ক্যালকুলেটর দেওয়া থাকে, সময় থাকে। তো মিন প্রেসারের সূত্রটা কি? মিন প্রেসার সূত্রটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 ইনটু পালস প্রেসার। মানে কি, অসপিতে তোমার যদি একটা ধরো মানুষের বলা থাকলো তার সিস্টোলিক প্রেসার হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, তার ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, ডিটারমাইন দ্য মিন প্রেসার অফ দ্য গিভেন ইন্ডিভিজুয়াল। তোমাকে ফার্স্টে সিস্টল থেকে ডায়াস্টোল ব্রেক করে কি আমার পালস প্রেসারটা বের করতে হবে। তারপরে তুমি কি করবা, মিন প্রেসার ইকুয়ালস টু ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 ইনটু পালস প্রেসার, এটা করে কি তোমাকে অঙ্কটা করতে হবে।
সামনে ক্যালকুলেটর রাখা থাকে। এটা অস্পির জন্য খুবই কি, এই মিন প্রেসার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু মিস দেওয়া যাবে না। সূত্রটা কিন্তু দেখি পরীক্ষার অস্পির হলে কিন্তু ঢুকতে হবে। আচ্ছা, যদি ঢুকে থাকো এবার আমাকে বলো নেক্সট আমি কি নিয়ে আলোচনা করবো। কিছু নাই, ওই যে সরাসরি রিটার্ন কোশ্চেনে যাওয়া লাগবে। মধ্যেখানে ছোট ছোট জিনিসগুলো আছে যে অঙ্কই বেশি, আর হচ্ছে আমি যা দেখলাম ব্লাড প্রেসারের ফ্যাক্টরটা খুব বেশি লাগে না, খালি আমরা ইগুলা জানবো, প্রত্যেকটা জিনিসের মানে ভ্যালু গুলা জানবো। সিস্টোল প্রেসারের মানে এভারেজ ভ্যালু কত, সিস্টোল প্রেসারের এভারেজ ভ্যালু হচ্ছে 120, কিন্তু রেঞ্জে তোমাকে জিজ্ঞাসা করতে পারে, রেঞ্জটা হচ্ছে 100 থেকে 140, এভারেজ 120। ডায়াস্টোলটা হচ্ছে 60 থেকে 90, 60 থেকে 90 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি এভারেজ হচ্ছে কি 80 মিলিমিটার মার্কারি। আর পালস প্রেসারটা হচ্ছে 30 থেকে 40, আর মিন প্রেসারটা হচ্ছে 70 থেকে 90। মিন প্রেসারটা তো বেশি লাগে না, তোমার তিনটা জিনিস মানে সিস্টোল আর ডায়াস্টোলের তোমার যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি বেশি বেশি লাগে, আর বাকিগুলো তো তোমার মিন প্রেসার কমই থাকলো। এবার আমরা পড়বো হচ্ছে কি হাইপারটেনশন। আচ্ছা, মাঝখানের ফাইবারটা কোশ্চেন করতে পারে যে সাপোজ ধরো সিস্টোল, একটা মানুষের সিস্টোলিক প্রেসার, ধরো একটা মানুষের কি বললো যে তোমার একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, একটা মানুষের ডায়াবেটিসের পেশেন্ট, প্রেসার অনেক মানে একটু প্রেসারের রোগী সে, তো তুমি তাকে মেপে পাইলা হচ্ছে যে সিস্টোল প্রেসারটা পাইলা ধরো 125, আর ডায়াস্টল প্রেসারটা পাইলা হচ্ছে 90 মিলিমিটার মার্কারি। সিস্টোল প্রেসারটা পাইলা 125 আর ডায়াস্টল প্রেসারটা পাইলা 90 মিলিমিটার মার্কারি। তো সিস্টোলটা একটু বাড়ছে, ডায়াস্টলটা একটু বাড়ছে, কারণ এই যে বাড়ছে, বাড়াটা কি ভালো না খারাপ? মোটা কথা হচ্ছে সিস্টোল প্রেসার বাড়াটা খারাপ নাকি ডায়াস্টল প্রেসার বাড়াটা খারাপ, না কোন জিনিসটা আদৌ কি খারাপ না খারাপ? এখানে কথাটা হচ্ছে এরকম যে দেখো সিস্টোলিক প্রেসারটা আসলে কি, হার্ট যেই ফোর্সে যে এনার্জিতে কাজ করে সেটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, কথাটা কনসেপ্টটা হচ্ছে এরকম। আর ডায়াস্টোলিক প্রেসারটা হচ্ছে হার্ট যেই লোডের এগেইনস্টে কাজ করে সেটা হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার। তো হার্ট যেই ফোর্সে কাজ করে সেটা বেশি ইম্পর্টেন্ট না হার্ট যেই ফোর্সের এগেইনস্টে কাজ করে সেটা আমরা বেশি খেয়াল করব? অবশ্যই যেই ফোর্সের এগেইনস্টে, কারণ আমি যদি হার্টকে বেশি ফোর্স এগেইনস্টে খাটাই আমার কি হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আছে। আর সেটাই হচ্ছে কি ডায়াস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসারটাই হচ্ছে হার্ট যেই লোডের এগেইনস্টে কাজ করে। তো ডায়াস্টোলিক প্রেসার যদি বেশি বেশি বাড়ে তাহলে কি আমার শরীরে আমার হার্টের জন্য কি ক্ষতি। আমরা কি দেখবো যে ডায়াস্টোলিক প্রেসারটা কি বেশি বাড়তেছে না, ডায়াস্টোলিক প্রেসার বাড়াটা খারাপ, সিস্টোলিক প্রেসার হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার বাড়াটা খারাপ। এখন কথা হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন কথার অর্থ কি? প্রেসার এটা একটা এমন ধরনের ক্লিনিক্যাল কন্ডিশন যেটা হচ্ছে আর্টেরিয়াল প্রেসারটা এলিভেট করে সাস্টেইনড অবস্থায়। মানে কি, তোমার ধরো প্রত্যেকটা প্রেসার একটা নরমাল লেভেল আছে, সিস্টোল একটা নরমাল লেভেল আছে, ডায়াস্টোল নরমাল লেভেল আছে। তো আমার এগুলো সবই আর্টেরিয়াল প্রেসার, ভেনাস প্রেসার তো আমরা খুব একটা মাপি না। আর্টেরিয়াল প্রেসারে যে নরমাল যে লেভেলটা তার থেকে একটা মানুষের, একটা ধরো ইন্ডিভিজুয়ালের নরমাল লেভেল থেকে বেশ অনেকটা উপরে আছে প্রেসারটা, এবং একটা কি সাস্টেইনড অনেকদিন যাবত আছে, সাস্টেইনডলি এলিভেটেড কন্ডিশন। হ্যাঁ, এরকম যদি কারোর থাকে সেটা হচ্ছে কি হাইপারটেনশন। হাইপারটেনশনের সংজ্ঞাটাই বেশি লাগে, সংজ্ঞাটা মুখস্থ করতে হবে আমাদের। আর নরমালি বলা হয় যে সিস্টোল প্রেসার যদি তোমার সরি সিস্টোল প্রেসার না, আমার এভারেজ মিন প্রেসার, আমরা তো সিস্টোলটা আসলে মাপি, মিন প্রেসারটা যদি 110 মিলিমিটার মার্কারির উপরে থাকে, মিন প্রেসার আমরা ভাবছি ডায়াস্টল প্লাস 1/3 ইনটু পালস, মিন প্রেসারটা যদি মানে 110 মিটার মার্কারির উপরে যদি থাকে তাহলে আমরা বলি কি সেই পেশেন্টের হাইপারটেনশন আছে। তো সেটা হচ্ছে একটা কথা। আর এমনিতে হাইপারটেনশন নিয়ে আসলে খুব একটা বেশি করতে হয় না, তো ছোটখাটো কিছু কোশ্চেন আমি জানতে পারো যে পশ্চারাল হাইপোটেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। হ্যাঁ, এটা এগুলা কি আসলে? হোয়াইট কোট হাইপারটেনশন হচ্ছে একটা মানুষের প্রেসার নাই কিন্তু ডাক্তার দেখলে প্রেসার বেড়ে যায়, থাকে না অনেক বাঙালির এরকম আছে, যে ডাক্তারের নাম শুনলেই মনে হয় যে বুকের মধ্যে ধিক ধিক শুরু হয়ে যায়, এটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। ডাক্তার দেখলে হোয়াইট কোট মানে ডাক্তার তো সাদা অ্যাপ্রন পরে, হোয়াইট কোট দেখলে তাদের কি হয় প্রেসার বেড়ে যায়। আচ্ছা, পশ্চারাল হাইপোটেনশন মানে কিছু মানুষ এমন আছে যে ধরো কুজো হয়ে কাজ করতেছে বা মাটিতে বসে কাজ করতেছে, হঠাৎ সোজা হয়ে দাঁড়ায় গেল, অথবা শোয়ার থেকে হঠাৎ সোজা হয়ে কি দাঁড়ায় গেল না বসে, কি হঠাৎ করে মাথায় কি ব্লাডের সার্কুলেশনটা কমে যায়, ফলে একটা যে কন্ডিশন তৈরি হয় সাডেনলি একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটাকে বলে পশ্চারাল মানে বডির পশ্চারের সাথে রিলেটেড পশ্চারাল হাইপোটেনশন। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ছোটখাটো একটা কনসেপ্ট চলে, জেনে রাখলাম এটাই। আচ্ছা, এখন আমি ছোট একটা ফাইবার কোশ্চেন বলে যাবো এখান থেকে, সেটা হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার আর হচ্ছে কি ভ্যাসোমোটর টোন। আমার পেশার সাথে রিলেটেড দুটো কোশ্চেন। ভ্যাসোমোটর সেন্টারটা কি আসলে? ভ্যাসোমোটর মানে তোমার ভাস্কুলার সিস্টেমের
মোটর অ্যাক্টিভিটিটা যে কন্ট্রোল করে, তাই সেই হচ্ছে কি ভ্যাসো মোটর সেন্টার। কোথায় থাকে? আমরা সিএনএস আমরা যে অ্যানাটমি পড়ছি ব্রেইনে, তোমার হচ্ছে যে কর্টেক্স, পন্স, মেডুলা। তো মেডুলার একটা জায়গা, মেডুলা হচ্ছে রেটিকুলার সাবস্টেন্স, মেডুলার যে একটা জায়গা, রেটিকুলার সাবস্টেন্সের দুই পাশে একটা করে দুইটা ভেসোমোটর সেন্টার থাকে। ভেসোমোটর সেন্টারের কাজ কি? ভেসোমোটর সেন্টারের কাজ হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুই ধরনের স্টিমুলেশন কি সে এক্সার্ট করে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিয়ে সে সরাসরি হার্টের উপর প্রভাব ফেলে, প্রয়োজন অনুসারে সে হচ্ছে কি হার্টের বাড়ায় কমায়, যেটা আমরা একটু পরে দেখব। আর তোমার সিম্প্যাথেটিকটা সে স্পাইনাল কর্ডের থ্রুতে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দেয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি প্রয়োজন হয়, যখন আমার হার্ট রেট বাড়াতে প্রয়োজন হবে, ভেসো কনস্ট্রিকশনের প্রয়োজন হবে, তখন কি সে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দেয়। অর্থাৎ আমার ভেসেলের কনস্ট্রিকশন হবে না ডাইলেশন হবে, হার্ট কি জোরে বিট করবে না আস্তে বিট করবে, এই কাজগুলো হচ্ছে কি ভেসোমোটর সেন্টার কি কন্ট্রোল করে। তো এটা তা আমার জন্য কি একটা খুব ইম্পর্টেন্ট একটা সেন্টার। তো এই ভেসোমোটর সেন্টার একটা কাজ কন্টিনিউয়াসলি আমাদের বডিতে করে যাচ্ছে, সেটা হচ্ছে কি ভেসোমোটর টোন। আমি আগের দিনই বলছিলাম টোন শব্দের অর্থ কি। টোন শব্দের অর্থ হচ্ছে একটা টান টান অবস্থা। হ্যাঁ, ভেসেলের আমরা জানি কি প্রত্যেকটা আর্টারি, ভেইন, হ্যাঁ, এগুলোর কি একটা মাসল লেয়ার আছে। তো এই যে এবং এই ভেসেল গুলোতে কি আমাদের এই না কিছু নার্ভের ইনারভেশন থাকে, অটোনমিক নার্ভাস সিস্টেমের ইনারভেশন থাকে, এবং এর সেন্টারটা হচ্ছে কি ভেসোমোটর সেন্টার। তো এই ভেসোমোটর সেন্টার কন্টিনিউয়াসলি আমাদের এই ভেসেল গুলাতে এই অটোনমিক ইনারভেশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি একটা নার্ভ ডিসচার্জ দিয়ে যাচ্ছে, যার কারণে কি মাসলটা টট হয়ে একটা টোন তৈরি করতেছে, ভেসেলটা টান টান হয়ে থাকতেছে। কন্টিনিউয়াসলি এই টোনটা কিন্তু ক্রিয়েট হচ্ছে বা থাকতেছে, টোনটা ক্রিয়েট হয়। এই টোনটা যে এটাকে বলা হচ্ছে ভেসোমোটর টোন। এই টোনটা আমার ভেসোমোটর সেন্টার প্রয়োজন অনুসারে বাড়ায়, ভেসো কনস্ট্রিকশন করে, বা প্রয়োজন অনুসারে টোনটা কমালে কি ভেসো ডাইলেশন হয়। এটাই হচ্ছে আমার ভেসোমোটর টোন। এখন আমরা যে জিনিসটাতে আসছি, এটা হচ্ছে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম। রিটেনে তোমার কোশ্চেন থাকে 7টা কোশ্চেন। হ্যাঁ, এমন কোশ্চেনটা হচ্ছে এমন যে ব্লাড প্রেশার কন্ট্রোল মেকানিজম গুলো, স্টেট দ্য মেকানিজমস অফ ব্লাড প্রেশার রেগুলেশন। এর আমি যেগুলো দরকার ছোট ছোট গুলো বলে যাবো, রিটেনের জন্য ম্যাক্সিমাম জিনিস রাখবো। দেখো, ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজমের কি 3 ধরনের মেকানিজম আছে যার মাধ্যমে কি ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। এটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম, আর এটা হচ্ছে কি লং টার্ম। দেখো শর্ট টার্ম গুলো কি কি আছে, ব্যারো রিসেপ্টর মেকানিজম, কেমো রিসেপ্টর মেকানিজম, আর হচ্ছে কি সিএনএস ইসকেমিক মেকানিজম। ইন্টারমিডিয়েট গুলো কি কি আছে, রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম, তোমার হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম, স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভেসেলস, আর হচ্ছে তোমার ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম, ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। আর লং টার্ম যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লং টার্ম রেগুলেশনটা হচ্ছে ওই যে একটু বললাম রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন, এটা 3টা নাম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, আর হচ্ছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম। এইগুলো জিনিস হচ্ছে আমার লং টার্ম রেগুলেশন। এখন আমরা দেখবো যে কোনটার মধ্যে কি আছে। দেখো শর্ট টার্মের মধ্যে আমরা বলি ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, আর হচ্ছে সিএনএস ইসকেমিক মেকানিজম। এর মধ্যে ব্যারো রিসেপ্টর মেকানিজমটা হচ্ছে আমাদের রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এখন তারপর আমি এটা এখন বলবো, কারণ কি ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স এটা আমরা একটু পর আরেকটা জায়গায় পাবো, সো তখন আমার জন্য সুবিধা হবে। আর এটা এখন আমি যদি বলে ফেলি ছোট কোশ্চেন, অ্যান্সারটা কিন্তু খুব ছোট, কোশ্চেনটা শর্ট, মানে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অ্যান্সারটা খুব ছোট। ব্যারো রিসেপ্টর মেকানিজমটা ভাইভাতেও কি জিজ্ঞেস করার মতো, কারণ সাইজটা খুব একটা বেশি বড় না। দেখো ব্যারিস্টার ফিডব্যাক মেকানিজমটা কি, এটা আমাদের দুই ওয়েতেই কাজ করে। ব্লাড প্রেশার বাড়লেও ব্যারিসেপ্টরটা কাজ করবে, ব্লাড প্রেশার যদি কমেও ব্যারিসেপ্টর কিন্তু কাজ করবে। এই জন্য ব্যারিসেপ্টরের ইম্পর্টেন্স হচ্ছে কেন, অন্যান্য প্রসিডিউর গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ব্লাড প্রেশার বাড়ার সাথে রিলেটেড বা ব্লাড প্রেশার কমার সাথে রিলেটেড, কিন্তু একমাত্র ব্যারিসেপ্টরটাই হচ্ছে কি বাড়া কমা দুই দিকে ভাইস ভার্সা কাজ করে। দেখো কিরকম, আমি সাপোজ ধরে নিচ্ছি আমার ব্লাড প্রেশার বা আর্টারিয়াল যে প্রেশারটা সেটা হচ্ছে বাড়ছে, যদি বেড়ে থাকে, এখন যদি বেড়ে থাকে তাহলে আমাদের বডিতে কি ব্যারো রিসেপ্টর আছে। ব্যারো মানে কি চাপ, আমরা না ব্যারোমিটার, মানে ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ, রিসেপ্টর মানে হচ্ছে আমাদের বডিতে ক্যারোটিড, সাইনাস এবং অ্যাওর্টিক আর্চ, এই জায়গাগুলোতে কিছু সেন্সরি নার্ভ সেল আছে যারা হচ্ছে কি আমাদের ব্লাডের যে প্রেশারটা এটা মনিটর করতে পারে, এটাকে সেন্স করতে পারে, এবং এই সেই অনুযায়ী ফিডব্যাক দিতে পারে কাকে, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। তাদেরকে বলা হয় হচ্ছে কি ব্যারো রিসেপ্টর।
ব্যারোরিসেপ্টর যখন বুঝতে পারে আমাদের আর্টেরিয়াল প্রেসার বেড়ে গেছে, তখন সে কি স্টিমুলেটেড হয়, এবং এই যে নিউজটা ব্যারোরিসেপ্টর যে স্টিমুলেটেড হয়েছে, সেই নিউজটা কি আমাদের পাঠায় হচ্ছে আমাদের সিএনএস এর দুইটা জায়গায়, একটা হচ্ছে ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টার, আরেকটা হচ্ছে কি ভেসোমোটর সেন্টার। পাঠায়, এখন কথা হচ্ছে পাঠায় কি দিয়ে। এই নার্ভ দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিজ্ঞাসা করে ভাইবাতে, যে গ্লসোফ্যারিঞ্জিয়াল আর হচ্ছে কি ভেগাস নার্ভ। গ্লসোফ্যারিঞ্জিয়াল আর হচ্ছে ভেগাস নার্ভ দিয়ে আমাদের পাঠাতে হচ্ছে কোথায় কোথায়, ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টার আর হচ্ছে ভেসোমোটর সেন্টার। কি হবে, ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টারটা যেহেতু আর্টেরিয়াল প্রেসার বাড়ছে, ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টারটা হচ্ছে আমার স্টিমুলেটেড হবে, আর ইনহিবিট হবে কে, ভ্যাসোমোটর সেন্টার। ভ্যাসোমোটর সেন্টার যদি ইনহিবিট হয়, আমার কি ভ্যাসোমোটর টোন কমে যাবে, ভ্যাসো ডাইলেশন হবে। হ্যাঁ, ভ্যাসো ডাইলেশন হওয়ার কারণে কি আমার হচ্ছে ভেসেল, আমার প্রেসারটা কম পাবে। আর প্যারাসিম্পথেটিক, ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টারটা যেহেতু স্টিমুলেটেড হয়েছে, আমার এই যে হার্ট রেট কমে যাবে। মেইন কথাটা হচ্ছে হার্ট রেট কমে যাবে। হার্ট রেট কমলে কি আমার কার্ডিক আউটপুট কমে যাবে, কার্ডিক আউটপুট কমে গেলেই হচ্ছে কি আমার সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড কম যাবে। তখন কি আমার ব্লাড, এই দুইটা মেকানিজম একসাথে মিলে আমার কি ব্লাড প্রেসারটা আবার নরমালে নিয়ে আসবে। ঠিক সেম যে কথাগুলা বলছি, যেখানে যেটা স্টিমুলেট হয়েছে ওগুলোর ইনহিবিট করে দিবা, যেটা বাড়ছে ওটা কমাই দিবা, ওটাই হচ্ছে ব্লাড প্রেসার কমলে ব্যারোরিসেপ্টর মেকানিজম। জাস্ট একটা উল্টা, মানে ভাইস ভার্সা। আর বাকি যেগুলো আছে কেমোরিসেপ্টর, আচ্ছা সিএনএস ইসকেমিয়া, কেমোরিসেপ্টরটা খুবই সহজ, এবং কেমোরিসেপ্টরের সাথে মিলও আছে এই তোমার সিএনএস ইসকেমিয়া। যে কেমোরিসেপ্টরটা কি, আমাদের বডিতে বিভিন্ন যে কেমোরিসেপ্টর আছে, যেমন ব্যারোরিসেপ্টর আছে, ঠিক সেম আমাদের ব্লাডে যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এই জিনিসগুলো মনিটর করে কিছু সেন্সরি নার্ভ সেল, এগুলোকে বলা হচ্ছে কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টরের মধ্যে দিয়ে যখন ব্লাডের ফ্লো কমে যায়, অর্থাৎ কেমোরিসেপ্টর কাজ করে আর্টেরিয়াল প্রেসার কমলে। আর্টেরিয়াল প্রেসার কমলে কি কেমোরিসেপ্টরের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো যদি কমে যায়, তখন কেমোরিসেপ্টরের মধ্যে তো কিছু ব্লাড থাকে, তাদের যে কিছু মেটাবলিজম হয়, তখন কি কেমোরিসেপ্টরের মধ্যেকার ব্লাডে অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, এই জিনিসগুলো হচ্ছে বেড়ে যায়। তখন কেমোরিসেপ্টরের নার্ভ সেলগুলো এই জিনিসগুলো যখন ডিটেক্ট করতে পারে, তখন সে কি সংকেত দেয় আমাদের গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলাতে সংকেত যায়, ওই আগের মতো, যে এখানে এরকম ঘটনা ঘটতেছে। তখন কি হয়, ভ্যাসোমোটর সেন্টারটা স্টিমুলেটেড হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়। হ্যাঁ, ভ্যাসো কনস্ট্রিকশন হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে কি বেড়ে যায়। তখন আমার ব্লাড প্রেসার আবার কি আগের মতো স্বাভাবিক হয়ে আসে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কেমোরিসেপ্টর মেকানিজম। আর হচ্ছে সিএনএস ইসকেমিয়া। ইসকেমিয়া মানে কি, আমার ইসকেমিয়া মানে হচ্ছে কোন একটা জায়গায় ব্লাড যে ফ্লো হওয়ার কথা, ব্লাডের ফ্লোটা কমে গেছে, ব্লাডের ফ্লোটা হচ্ছে কমে গেছে, কমে যাওয়ার কারণে সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটাই হচ্ছে কি ইসকেমিয়া, মানে ব্লাড ফ্লো কমে যাওয়া, আলটিমেটলি টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। আর সিএনএস ইসকেমিয়াটাকে আমরা বলি হচ্ছে ব্রেইনের ইসকেমিয়া। ব্রেইন যদি কোনো কারণে ধরো ব্লাড প্রেসার, এটাও ঠিক তাই, ব্লাড প্রেসার কমে গেলে এই ঘটনাটা ঘটে, যে আর্টেরিয়াল প্রেসার সাপোজ কমে গেছে, এখন হচ্ছে কি আমার ব্রেইনে ব্লাড ফ্লো কমে গেছে, সো ব্রেইন ব্লাড পাচ্ছে না। ব্রেইন ব্লাড না পাওয়াতে কি হয়, লো ব্লাড ফ্লো হওয়ার কারণে ব্রেইনের যে ব্লাড গুলা জমা হয়েছে, অ্যাকুমুলেট হয়েছে, সেটার মধ্যে অক্সিজেন ওই সেই কেমোরিসেপ্টরের মধ্যে কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, হাইড্রোজেন বেড়ে যায়। তখন কি ব্রেইনের কাছেই তো একেবারে ওই ব্রেইনের একদম পিছনেই তো মিডুলা, ওখানে তো ভ্যাসোমোটর সেন্টার, তো ওইটা হচ্ছে নিউজ তখন মেডুলাতে ভ্যাসোমোটর সেন্টার চলে যায়, সে আগের মতো ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেট হবে, আমার হচ্ছে যে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর হচ্ছে কি ব্লাড প্রেসার বেড়ে যাবে। এই হলো শর্ট টার্ম। তোমার ইন্টারমিডিয়েট টার্মের মধ্যে আছে হচ্ছে যে জিনিসগুলো রেনিন অ্যানজিওটেনসিন মেকানিজম, আর স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভেসেলস, আর হচ্ছে কি আমার ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। এর মধ্যে রেনিন অ্যানজিওটেনসিনটা আমি এখন পড়াবো না, এই কারণে লং টার্মে যে প্রসেসটা আছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, ওইটার এটা হচ্ছে একদম সেম। আর রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা আমি রিটেনের জন্য এক্সক্লুসিভলি ওই কোশ্চেনটা তোমাদের খুব ভালোভাবে পড়াবো। হ্যাঁ, কারণ ওটা খুবই একটা হট কোশ্চেন রিটেনের জন্য। ওটার প্রসিডিউরটা কনসেপ্ট সহ, রিটেনের প্রেজেন্টেশন সহ তোমাকে রিটেনের দিন আমি পড়ায় দিব। আর এখন আমি যে দুইটা ছোট করে বলবো, ক্যাপিলারি ফ্লুইড শিফট আর হচ্ছে কি স্ট্রেস রিল্যাক্সেশন অফ দ্য ভেসেলস। ক্যাপিলারি ফ্লুইড শিফট কিছুই না, সাপোজ এটা আবার একটা জিনিস, এটা বোথ ওয়েতে কাজ করে। সাপোজ ধরো ব্লাড, তোমার আর্টেরিয়াল প্রেসার কমে গেছে, তোমার কি হবে, আর্টেরিয়াল প্রেসার কমে যাওয়ার কারণে ক্যাপিলারি থেকে তোমার সেলুলার স্পেসে ফ্লুইড বেশি যাবে না, কারণ ক্যাপিলারিতে তো ব্লাড আসে আর্টারি থেকে। আর্টারিয়াল প্রেসারে কি ক্যাপিলারি থেকে ব্লাড বা ফ্লুইড এক্সার্ট হয়ে সেলুলার স্পেসে যায়,
তারপরে আমার ক্যাপিলারি এক্সচেঞ্জ তো হয়, সেটা তো আমাদের কোশ্চেন আছে। তো সেটা যদি আমার আর্টেরিয়াল প্রেশার কম হয় তখন কি আমার অসমোটিক প্রেশার ক্যাপিলারিতে কম থাকবে, তখন কি উল্টে আরো আমার সেলুলার স্পেস থেকে ফ্লুইড আবার উল্টে ক্যাপিলারিতে দিকে চলে আসবে। ক্যাপিলারি থেকে তখন আর সেলুলার স্পেসে ফ্লুইড যাবে না, ইন্টারস্টিশিয়াল স্পেসে তখন আর ফ্লুইড যাবে না, তখন আরো ওই স্পেস থেকে আরো ফ্লুইড আরো ক্যাপিলারির মধ্যে ঢুকবে, কারণ অসমোটিক প্রেশার আমার ক্যাপিলারির এগেইনস্টে ক্যাপিলারিতে কম, এই জন্য হচ্ছে ক্যাপিলারিতে যখন ফ্লুইড ঢুকবে তখন কি ফ্লুইড ঢোকার কারণে কি আমার ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। ঠিক সেম টু সেম আমরা যদি আর্টারিয়াল প্রেশার বেশি থাকে তখন কি আমার ক্যাপিলারির মাধ্যমে ওই ফ্লুইড হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল স্পেসে লিক করে চলে যাবে, তখন কি ওই ক্যাপিলারিটা কি করে ব্লাড ভলিউম কিভাবে কমায় দেয়, তখন বাড়া প্রেশার আবার কমে যায়। এটা হচ্ছে ফ্লুইড শিফট মেকানিজম। আর রিল্যাক্সেশন অফ দ্য ভাস্কুলাচার হচ্ছে কিছুই না তোমার মানে যখন এটা হচ্ছে বাড়তি প্রেশারের ক্ষেত্রে কাজ করে, যে প্রেশার যদি বেড়ে যায়, আর্টেরিয়াল প্রেশার বেড়ে গেলে তখন হচ্ছে কি আমাদের ভেসেল গুলো থেকে এটা প্রত্যেকটা ভেসেলই বড় বড় ভেসেল গুলো থেকে স্ট্রেচ রিসেপ্টর থাকে, স্ট্রেচ রিসেপ্টর বুঝতে পারে কি ভেসেলকে স্ট্রেচ করে, রিল্যাক্স করে, স্ট্রেচ করে, তখন কি ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডের ক্যাপাসিটি বেড়ে যায়, প্রেশারটা নরমাল হয়ে আসে। এটি হচ্ছে কি স্ট্রেস রিল্যাক্সেশন মেকানিজম। আর অলরেডি বলে ফেললাম যে রেনাল বডি ফ্লুইড মেকানিজম আর হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিস অ্যালডোস্টেরন মেকানিজম, স্পেশালি রেনিন অ্যানজিওটেনসিস অ্যালডোস্টেরন মেকানিজমটা হচ্ছে রিটেনের জন্য খুবই হট টপিক। আমি এখানে দিনের আলোচনা করব, ভালো মতো আলোচনা করব, ঠিক আছে? তো এখন আর বলছি না, প্যারারিসেপ্টর তো বলেই ফেললাম, জাস্ট একটা মিনিট আমরা একটু সময় দিবা। ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রেশারের সাথেই রিলেটেড একটা টপিক, সেটা হচ্ছে হার্ট রেট। হার্ট রেট বলা ব্লাড প্রেশার তো বাড়ে জানি না, কারণ কার্ডিয়াক খুব বাড়ে। তো হার্ট রেটটা আসলে হার্ট রেটটা কিছুই না, হার্ট প্রতি মিনিটে যে কটা বিট দেয় ওটাই হার্ট রেট। খুব সিম্পল একটা হিসাব, তার নাম্বার অফ বিটস অফ হার্ট পার মিনিট ইজ কল্ড হার্ট রেট। হার্ট রেট থেকে যেটা আমার বেশি দরকার সেটা হচ্ছে যে অবজেক্টিভের জন্য হার্ট রেটে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের হার্ট রেট আছে। এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে, এখানে আসলে বোঝানোর কিছু নাই। বোঝানোর একটাই জিনিস, সেটা হচ্ছে ছোটদের হার্ট রেট বেশি থাকে, আস্তে আস্তে যখন মানুষের বয়স বাড়ে হার্ট রেট যায় কমে, হ্যাঁ, ব্লাড প্রেশার যায় বেড়ে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, হার্ট রেট বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কমে, আর ব্লাড প্রেশার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কি বাড়ে। কারণ এটা অনেকগুলো কারণ আছে, যেমন বয়স্কদের ক্ষেত্রে কি হয়, তোমার ভেসেলের হচ্ছে তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক মেকানিজম হয়, ওখানে ভেসেল গুলোকে স্টিফ হয়ে যায়, ফলে দেখা যায় যে ব্লাড যদি হঠাৎ করে সাপোজ ধর একটা মানে বয়স্ক মানুষ জোরে হেঁটে আসলো, ভেসেলের মধ্যে হঠাৎ করে ব্লাড তোমার এক্সারসাইজের কারণে ব্লাডের পরিমাণটা বেড়ে যাবে। তো ভেসেলটা যেহেতু স্টিফ হয়ে আছে তখন কি ভেসেলটা স্ট্রেচ করতে পারে না, ওই ব্লাডকে অ্যাকুমুলেট করতে পারে না, তখন কি এক্সট্রা প্রেশার এক্সার্টেড হয়। কিন্তু বয়স্কদের কি ব্লাড প্রেশার ন্যাচারালি এই কারণটাতে বেশি থাকে, কিন্তু হার্ট রেট কমে যায়। আবার আর হচ্ছে ছোটদের প্রেশার কম থাকে, কিন্তু হার্ট রেট হচ্ছে কি বাচ্চাদের ছোটদের সবচেয়ে বেশি। ন্যাচারালি নরমালি হার্ট রেট হচ্ছে আমাদের 60 থেকে 90 বিট পার মিনিট। এটা হচ্ছে একদম ন্যাচারাল, মানে নরমাল একটা ফিজিওলজিক্যাল একটা হিউম্যানের ক্ষেত্রে, মধ্যবয়স্ক একটা ইয়াং মানুষের ক্ষেত্রে এটাই হচ্ছে ভ্যালু, বা বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু আছে, সেটা আমরা মুখস্থ করে নিব। হার্ট রেটের ফ্যাক্টরস গুলো জানা তো বেশি দরকার না, যেটা জানা দরকার সেটা হচ্ছে ওই একই ব্লাড প্রেশারের মতো ফ্যাক্টরস অ্যাফেক্টিং হার্ট রেট। ফ্যাক্টরস অ্যাফেক্টিং হার্ট রেটের মধ্যে দুইটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং হার্ট রেটের মধ্যে চারটা ফ্যাক্টর আছে, ব্যারোরিসেপ্টর মেকানিজম, কেমোরিসেপ্টর মেকানিজম, বেন ব্রিজ রিফ্লেক্স, আর হচ্ছে কুশিং রিফ্লেক্স। এর মধ্যে ব্যারোরিসেপ্টর এবং কেমোরিসেপ্টর আমরা একটু আগে ব্লাড প্রেশারে যা বললাম ঠিক তাই, ওই জন্য আমি ওখানে বলছি, কারণ আমি এখন এখানে বলবো না। আমি এখানে একদম সেম হার্ট রেটের মেকানিজম, মানে ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম, হার্ট রেটের রেগুলেটরি মেকানিজম, ব্যারোরিসেপ্টর, কেমোরিসেপ্টর সেম। খালি বলবো হচ্ছে বেইন ব্রিজ রিফ্লেক্স আর হচ্ছে পুশিং রিফ্লেক্স। এর মধ্যে পুশিং রিফ্লেক্সটা বেশি হচ্ছে তোমার একটু জটিল এবং একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেইন ব্রিজ রিফ্লেক্সটা কি? বেইন ব্রিজ রিফ্লেক্সটা হচ্ছে আমার শর্ত থাকে হচ্ছে এখানে হার্ট রেট লো, হার্ট রেট লো এর ক্ষেত্রে বেইন ব্রিজ রিফ্লেক্সটা হচ্ছে কাজ করে। যদি হার্ট রেট লো থাকে, হ্যাঁ, যদি হার্ট রেটটা লো থাকে আমার হচ্ছে এই অ্যাওর্টাতে এবং হচ্ছে ব্লাড অ্যাকুমুলেট করে, সরি অ্যাওর্টা ভুল বলছি, অ্যাট্রিয়াম, মানে শব্দগুলা গেছে। অ্যাট্রিয়ামে মানে ধরো হার্ট রেট কম হলে কি হয়, হার্ট রেট কম হলে হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুটটা কম হবে, সিস্টেমিক তোমার সার্কুলেশন ব্লাড কম যাবে। সিস্টেমিক সার্কুলেশন ব্লাড যদি কম যায়
সিস্টেমিক সার্কুলেশন প্রেশার যদি কম থাকে তাহলে আমার মানে সিস্টেমিক সার্কুলেশন দিয়ে ঘুরেই তো ব্লাড আবার কি ভেইন দিয়ে আবার হার্টে আসে। সিস্টেমিক সার্কুলেশনে যদি হার্টের ফ্লো এর প্রেশারটা কম থাকে আমার এদিকে ভেনাস রিটার্নটা কি কম আসবে, ভেনাস রিটার্নটা কি কম আসবে, ভেনাস রিটার্নটা আসবে এবং হচ্ছে কি আমার অ্যাট্রিয়ামের মধ্যে জমে থাকবে। কথাটা বুঝতে পারছি কিনা, না বুঝলে আবার বলি। সাপোজ ধরো হার্ট রেট কম, ভেন্ট্রিকুলার ব্লাড গুলা বেরোচ্ছে না, ভেন্ট্রিকুলার ব্লাড গুলা বেরোচ্ছে না, ভেনাস রিটার্ন দিয়ে কি আমার ব্লাড আসতেছে, ভেনাস রিটার্ন দিয়ে ব্লাড এসে আমার অ্যাট্রিয়ামে জমা হচ্ছে। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলকে ব্লাড দিতে পারতেছে না, কারণ কি মানে হার্ট রেট তো কম, হার্ট রেট মানে তো ভেন্ট্রিকুলার রেটটাই হার্ট রেট মেইনলি, কারণ ভেন্ট্রিকলই তো মাসকুলারটা অলমোস্ট পুরোটা। তো এখন যদি হার্ট রেট কমায়, ভেন্ট্রিকল থেকে যদি ব্লাড বের না হয়, অ্যাট্রিয়ামে তো ভেনাস রিটার্নের কারণে ব্লাড আসতেছে, অ্যাট্রিয়াম তো ভেন্ট্রিকলকে ব্লাড দিতেই পারতেছে না, অ্যাট্রিয়াম কি ব্লাড জমে অ্যাট্রিয়াম স্ট্রেচড হয়ে যাবে। এখন অ্যাট্রিয়ামে কিছু স্ট্রেচ রিসেপ্টর আছে, অ্যাট্রিয়াম যখন এক্সেসিভলি স্ট্রেচ হয়ে যায় তখন ওই স্ট্রেচ রিসেপ্টর গুলো আমার গ্লসোফেরেঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে ভেসোমোটর সেন্টারকে কি আমার ভেসোমোটর সেন্টার না ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টারকে সংকেত পাঠায়, আর হচ্ছে ভেগাল প্যারাসিম্পথেটিক সেন্টারকে কি আমার সংকেত পাঠায়, আর হচ্ছে সিম্প্যাথেটিক সেন্টারকেও কি সংকেত পাঠায়। তখন কি হয় দেখো, হার্ট রেট হচ্ছে খুব সিম্পল কথা, তোমাকে চিন্তা করতে হবে যে আমার হার্ট রেটটা কম, হার্ট রেট কমে আছে, এখন আমি কাকে স্টিমুলেট করবো, আমার কি সিম্প্যাথেটিক দরকার প্যারাসিম্প্যাথেটিক দরকার, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে হার্ট রেট কমায়, তাহলে আমি প্যারাসিম্প্যাথেটিককে আটকে দিব, প্যারাসিম্প্যাথেটিকটা কি সেন্টারটা আমার ইনহিবিট হবে, আর সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা কি আমার বাড়ায় দিবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা হচ্ছে আমার বাড়ায় দিবে, মেডুলা চেষ্টা করবে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা বাড়ায় দিবে, তখন কি হার্ট রেটটা বাড়বে, হার্ট রেট বাড়লেই হচ্ছে কি আমার পুরা সিস্টেমটা আগের অবস্থায় ফিরে আসবে। এটাই হচ্ছে বেইন ব্রিজ রিফ্লেক্স। আর একটা হচ্ছে আমার থাকে হচ্ছে কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা কি ব্রেইনের সাথে রিলেটেড। দেখো কুশিং রিফ্লেক্সের কন্ডিশনটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, মানে হচ্ছে এরকম মানে হঠাৎ একটা মানে আউট অফ নোহোয়্যার যে কোথায় হার্ট রেট করতেছি, হঠাৎ ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার মানে আমাদের মাথার খুলির মধ্যে যে প্রেসার, এই প্রেসার যদি কোনো কারণে বেড়ে যায়, এই প্রেসার যদি কোনো কারণে বেড়ে যায় তখন কি হয় আমাদের মানে ব্রেইনের মানে স্কালের মধ্যে ইন্টারক্রেনিয়াল স্পেসে তো ব্রেইন থাকে, তাহলে ওখানে যদি কোনো কারণে প্রেসার বেড়ে যায়, যে কোনো কারণেই হোক, আমার তোমার যেটা হচ্ছে সেরেব্রাসপাইনাল ফ্লুইড বেড়ে পারার কারণে হতে পারে, অথবা কোনো হেমোরেজ হইলো, ব্রেইন হেমোরেজ হওয়ার কারণে হতে পারে, ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে যেতে পারে, যে কারণে হোক বেড়ে গেল, আমার হচ্ছে ব্রেইনকে কম্প্রেস করবে, ব্রেইনকে কম্প্রেস করলে এবং ব্রেইনকে সাপ্লাই দেয় যে আর্টারি, তারা সবাই একসাথে মিলে কম্প্রেস করবে। কম্প্রেস করার কারণে যেটা হয় ব্রেইনের মধ্যে থাকে কি ভ্যাসোমোটর সেন্টার। এখন ব্রেইনে যে ব্লাড সাপ্লাই দিচ্ছে আর্টারি গুলা, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ার কারণে ব্রেইনের সেই আর্টারির উপর প্রেসার পড়ার কারণে আর্টারি যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, ভ্যাসোমোটর সেন্টারে তো ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ভ্যাসোমোটর সেন্টার যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, ভ্যাসোমোটর সেন্টারটা কি করে, ওই যে কেমো রিসেপ্টরের মতো, তখন ওর মধ্যে তো ব্লাড ফ্লো আর হচ্ছে না, ওর মধ্যে যে ব্লাডটা জমে আছে ভ্যাসোমোটর সেন্টারের মধ্যে, ওখানে মেটাবলিজম অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। এটা যখন হয় তখন ভ্যাসোমোটর সেন্টার হচ্ছে স্টিমুলেটেড হয়ে ওই আগের মতো, তখন আমার হচ্ছে ব্লাড প্রেশারটা বাড়ায়, ভ্যাসো কনস্ট্রিকশন করে। কেন ভ্যাসো কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াইতে লাভটা কি, ব্লাড প্রেশার বাড়াইতে লাভটা হচ্ছে যে আমার আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর গুলা তখন স্টিমুলেটেড হবে। এখানে কয়েকটা স্টেজে কাজ করতেছে দেখো, আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় তখন হচ্ছে কি আমার সরি তো সরি আমার একটু ফোন স্ক্রিনের সমস্যা হচ্ছিল। তাহলে আমি ছিলাম হচ্ছে, আমি আরেকবার আসি, ভ্যাসোমোটর সেন্টারটা যখন এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ডিরেক্ট করবে, সে হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশারটা বাড়ায় দিবে। ব্লাড প্রেশারটা বাড়ায় দিলে হচ্ছে আমার যে ব্যারো রিসেপ্টর গুলো আছে সেই ব্যারো রিসেপ্টর গুলো সেই ব্লাড প্রেশারটা রাইজটা ধরতে পেরে তারা হচ্ছে হার্ট রেটটাকে কমায় দিবে, হার্ট রেটটাকে কমায় দিবে। হার্ট রেটটাকে কমায় দিলে যেটা হবে আমার হচ্ছে যে এই যে তোমার ব্রেইনে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছিল যে আর্টারি গুলা, সেই আর্টারি গুলার প্রেশারটা মানে বেশি প্রেশার দিবে না, যাতে করে হেমারেজ না হয়, এবং আস্তে আস্তে সেটা কি নর্মালের দিকে চলে আসবে। এটা হচ্ছে কুশিং রিঅ্যাকশন। কুশিং রিঅ্যাকশনে বললাম যদি কোনো কারণে কঠিন লাগে কমেন্ট সেকশনে জানাবা কোন জায়গাটা কঠিন লাগছে। ইউটিউবে ভিডিও আপলোড করা হবে, লাইভে ভিডিও আপলোড করা হবে, কমেন্ট সেকশনে জানাবা।
রিপ্লাই দিতে আমি যথাযথ চেষ্টা করবো। কোশ্চিন আমি বলছি কোশ্চিনটা একটু কঠিন আছে, কোশ্চিন রিঅ্যাকশনটা এটা আমি যখন নিজের স্টুডেন্ট ছিলাম আমার একটু বুঝতে কষ্ট হলো। যাই হোক, বুঝাই দিতে চেষ্টা করলাম। তারপরে তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কোশ্চেন করবা লাইভে কমেন্ট সেকশনে এবং ইউটিউবের ভিডিও চ্যানেলে এক্সারসাইজ যে ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট সেকশনে কোশ্চেন অ্যান্সার করতে পারো। আচ্ছা, এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট ভাইবা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া। দুইটাই কি হার্ট রেটের সাথে রিলেটেড। হার্ট রেট সোজা কথা, ট্যাকি আর ব্র্যাডি। হার্ট রেট যদি নর্মাল আছে বেড়ে যায় ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট যদি নর্মাল আছে কমে যায় ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া নর্মালি আমরা বলি যে হার্ট রেট মিনিটে 100 বিটের উপরে গেলে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট মিনিটে 60 বিট, আমি যদি ভুল না করি, হ্যাঁ 60 বিট পার মিনিটের নিচে নামলে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এটা হচ্ছে আমার ট্যাকিকার্ডিয়ার সংজ্ঞা, ব্র্যাডিকার্ডিয়ার সংজ্ঞা। আর হচ্ছে তোমাকে মেনলি যেটা অবজেক্টিভে এবং ভাইভাতে, এটা মেনলি অবজেক্টিভে ভাইভাতে দুইটা জায়গায় ইম্পর্টেন্ট, যে রিজন গুলা, কজ গুলা, ট্যাকিকার্ডিয়ার কজ গুলা কি, ব্র্যাডিকার্ডিয়ার কজ গুলা কি। হ্যাঁ, এটা দুইভাবে মনে রাখবা। ট্যাকিকার্ডিয়ার কজটা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল এভাবে মনে রাখবা, ব্র্যাডিকার্ডিয়ার কজ ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল এভাবে মনে রাখবা। তাহলে ট্যাকিকার্ডিয়ার আমি যদি বলি ফিজিওলজিক্যাল কজ গুলা কি, দেখো এক্সারসাইজ, ইমোশন, এক্সাইটমেন্ট, প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিটা কিন্তু প্যাথোলজিক্যাল কজ না, এটা জন্য ভুল না হয়। অনেকে প্রেগন্যান্সিকে ভুল করে প্যাথোলজিক্যাল কজ বলে। প্রেগন্যান্সি ইজ নট এ প্যাথোলজিক্যাল কন্ডিশন, ইট ইজ এ ফিজিওলজিক্যাল কন্ডিশন। সো এখানে কি ফিজিওলজিক্যাল কন্ডিশন, এখানে হার্ট রেট বাড়ে। আর প্যাথোলজিক্যাল কি হতে পারে, অ্যাংজাইটি, ফিভার, অ্যানিমিয়া, হার্ট ফেলিওর, হ্যাঁ এইসব কারণগুলোতে কিছু ড্রাগ আছে সেই কারণে তোমার ট্যাকিকার্ডিয়া হতে পারে। ব্র্যাডিকার্ডিয়াটা আমি বললাম যে নরমাল আছে কম, 60 বিটের কম পার মিনিটে, সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল রিজন গুলো কি, স্লিপ, হাইপোটোনিয়া, হ্যাঁ যারা অ্যাথলেট তাদের নরমালি কি হার্ট রেট একটু কম থাকে, ওদেরকে ওই মানে অ্যাথলেটদের ব্র্যাডিকার্ডিয়া বলা হয় এটাকে। হ্যাঁ, কিছু ড্রাগও কি আবার এটা ইনডিউস করতে পারে ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আমরা নরমালি স্লিপ, ঘুমালে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হয়, আমাদের হার্ট রেট অনেকটা কমে আসে। স্লিপ হচ্ছে হাইপোটোনিয়া, হাইপোটোনিয়া মানে হচ্ছে মানে কি বলবো এটাকে, ব্লাডের প্রেসার কমে যাওয়াকে হাইপোটোনিয়া বলে। হ্যাঁ, আর হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন, প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপোথার্মিয়া, হার্ট ব্লক, হ্যাঁ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায়, এই যে একটু বললাম কুশিং রিফ্লেক্স যে পড়াইলাম, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা যদি বেড়ে যায় তোমার কি হার্ট রেট কমে যাবে। এই যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাওয়া থেকে হার্ট রেট কমে যাওয়া, এটাই হচ্ছে কি কুশিং রিফ্লেক্স। আর একটু সহজ করে বললাম, হ্যাঁ যদি ভিতরে যদি এত কিছু না বুঝে সোজা একটা কথা মনে রাখবো, এই যে ব্র্যাডিকার্ডিয়ার একটা প্যাথোলজিক্যাল কজ বললাম হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেলে কুশিং অ্যাকশন বা কুশিং রিফ্লেক্সের মাধ্যমে আমার কি হার্ট রেট কমে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হবে। বুঝতে পেরেছো? আচ্ছা গেল। এবার আমরা হার্ট রেটের সাথে একদম হার্ট রেট আর এই জিনিসটা একদম সেম, হ্যাঁ যেটা আমরা বলবো এখন সেটা হচ্ছে পালস। পালস অ্যাকচুয়ালি কি? পালস হচ্ছে সংজ্ঞাটা খুব সুন্দর, যে the rhythmical contraction and expansion of the arterial wall produced by the pressure changes during systole and diastole of the heart is called pulse। মানে আমার হার্টে সিস্টোল হচ্ছে, ডায়াস্টল হচ্ছে, এই কারণে আমার যে আর্টারি যেগুলো আর্টারিয়াল ওয়াল, এই আর্টারিয়াল ওয়ালেও কি রিদমিক্যাল এক্সপানশন কন্ট্রাকশন হচ্ছে। এই রিদমিক্যাল এক্সপানশন কন্ট্রাকশনটাই কি আমার পালস। আমরা আর্টারিয়াল ওয়ালের যে এক্সপানশন কন্ট্রাকশনটা দেখব ওটাই হচ্ছে পালস। আর হার্টের এক্সপানশন কন্ট্রাকশনটাকে আমরা কি বলি, সিস্টল ডায়াস্টল। ঠিক আছে, কনফিউশন যেন না হয়। কনফিউশন যদি না হয়ে থাকে তাহলে এখন আমরা জানবো যে পালস কত জায়গায় আমরা দেখতে পারি। ন্যাচারালি কত জায়গায় পালস দেখা যায়, বহুত জায়গায় পালস দেখা যায়। তো মাথা থেকে যদি আসি, ক্যারোটিড পালস, তারপরে হচ্ছে তোমার ব্রাকিয়াল পালস, রেডিয়াল পালস, তারপরে হচ্ছে ফিমোরাল পালস, পপ্লিটিয়াল পালস, তারপরে হচ্ছে তোমার অ্যান্টেরিয়র টিবিয়াল পালস, এইগুলো হচ্ছে তোমার পোস্টেরিয়র টিবিয়াল পালস। এই পালস গুলো হচ্ছে কি আমরা ন্যাচারালি দেখে থাকি, এইগুলো হচ্ছে আমরা এইসব জায়গায় পালস দেখে থাকি। এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি রেডিয়াল পালস। রেডিয়াল পালসটা আমরা কোন আর্টারিতে দেখবো, রেডিয়াল আর্টারিতে আমরা যে পালসটা দেখি, আমরা সবাই হাত দিয়ে, মানে মেডিকেল স্টুডেন্ট মাত্রই মানে মানুষের কাছে গেলে আমরা হাতটা ধরা দিয়ে বলে যে পালসটা দেখো, আমরা যে পালসটা দেখি সেটাই হচ্ছে কি রেডিয়াল পালস। আচ্ছা, রেডিয়াল পালসটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো এই কারণে, রেডিয়াল পালস একই সাথে রিটেন, একই সাথে ভাইবা, একই সাথে অস্পি, এই তিনটা জিনিসের জন্য কি খুব বেশি ইম্পর্টেন্ট। রেডিয়াল পালস মাপার একটা অস্পি স্টেশনই থাকতে পারে, যেখানে তোমার সামনে একজন মানুষ অপেক্ষমান অবস্থা থাকবে, তুমি ঘুরে ঘুরে যাবা তার কাছে হচ্ছে তুমি কি পালসটা মাপবা, তার রেডিয়াল পালসটা মাপবা। আমি অস্পিটা নিয়ে শেষ করি, অস্পিটা একটু ছোট করে বলে দিই। সবসময় মনে রাখবা যে
তোমার ফিজিওলজি অস্থির জন্য তোমার সামনে যে মানুষটা বসে থাকবে সে তুমি যে পজিশনে দাঁড়াবা, এটা তো যার যার পরীক্ষা হল তার চেষ্টা করবা ডান সাইডে দাঁড়াতে। যদি ডান সাইডে দাঁড়াতে না পারো বাম সাইডে দাঁড়াবা, যেইভাবে খুশি। যেই হাতের পালস দেখবা সেই হাত দিয়ে ধরবা। আই রিপিট, যেই হাতের পালস দেখবা, ধরো ডান হাতের পালস দেখতে যাচ্ছ তুমি, তোমার ডান হাত ইউজ করে পালস দেখতে হবে, না হলে কিন্তু তোমার যে রুল সেটা কিন্তু ফুলফিল হবে না। অলওয়েজ মনে রাখবা, ইন্ডেক্স প্রক্সিমালি, মিডল ফিঙ্গার ইজ ইন দ্য মিডল, আর রিং ফিঙ্গার হচ্ছে কি ডিস্টালি। এখন তুমি অন্য একটা মানুষের সাথে মিলাই দেখো, তোমার বাসায় বাবা মা ভাই বোন যে আছে, তুমি যদি ডান হাতের পালস ডান হাত দিয়ে না দেখো, তোমার ইন্ডেক্সটা প্রক্সিমালি থাকবে না, হ্যাঁ, তোমার এলবো জয়েন্টের দিকে থাকবে না। ইন্ডেক্সটাকে অলওয়েজ এলবো জয়েন্টের দিকে রাখতে হবে, আর রিং ফিঙ্গারটা যাবে কি ফিঙ্গারের দিকে, মিডল ফিঙ্গার তো মিডলেই আছে, এটা কিন্তু মেনটেন করতে হবে। এই জন্য যেই হাতের পালস সেই হাতের মাপবা। আর পালস তো সবাই মাপা শিখছো, পালস দেখবা, ঘড়ি দেখবা, যে আমি অলরেডি আজকের মধ্যে ঘড়ি পরেও আসছি, তো ঘড়ি দেখবা। ঘড়িটা পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে পালসটা বলা, যে কখনোই ফিজিওলজি পরীক্ষার ভাইবা পরীক্ষার দিন ঘড়ি ছাড়া পরীক্ষার হলে ঢুকবা না। এটা কিন্তু কখনোই না, কখনোই না, কখনোই না। ফিজিওলজি ভাইবা পরীক্ষার দিন কখনোই ঘড়ি ছাড়া পরীক্ষার হলে যাবা না। কারণ অস্পিরিয়াস যদি কোনো কারণে আমার পালস আসে, তোমার কেল্লা ফতে যদি ঘড়ি না পড়ে যাও, হ্যাঁ, কারণ পরীক্ষার হলে ঘড়ি দেখা তোমার পাস মাপতে দিবে না টিচার, তখনই একটা নাম্বার কাটা দিবে। এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে, ঠিক আছে? পালস মাপবা। আচ্ছা, পালসের ভাইবা হচ্ছে বড় কথা হচ্ছে রিটার্নে আমাদের কোশ্চেন আসে যে হোয়াট ইজ রেডিয়াল পালস, ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেডিয়াল পালস। আমাদের সময় প্রায় শেষ, আমি রিটার্ন কোশ্চেনটা খুব বেশি আলোচনা করব না এখানে। দেখো ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, রেট, রিদম, ভলিউম, ক্যারেক্টার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, রেডিও রেডিয়াল সিমেট্রি এবং কি রেডিও ফিমোরাল ডিলে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে অবজেক্টিভের জন্য, এবং লেখা জানতে হবে কি রিটেনের জন্য। রিটেনের কোশ্চেন এটা, পালস এর ক্যারেক্টারিস্টিক খুবই একটা পপুলার কোশ্চেন রিটেনের জন্য। এটা আমি কি রিটেন কোশ্চেন সেকেন্ড সেশনের জন্য মুলতবি রাখলাম। ওদিন আমি এটা প্রত্যেকটা প্রপার্টিজ আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব রিভিউ আকারে, ঠিক আছে? আমাদের অলমোস্ট শেষ। আমরা এখন লাস্ট যেই ইয়েটা পড়বো সেটা হচ্ছে শক এবং হার্ট ব্লক। এই দুটাই আমাদের আছে লাস্ট টপিক। শকটা আগে শেষ করি। শকের মধ্যে এমন কোনো কিছু নাই। শক অ্যাকচুয়ালি কি, দেখো শকের মেইনলি সংজ্ঞাটা খুব দরকার, আর হচ্ছে কয় ধরনের শক আছে। এছাড়া আমাদের খুব একটা বেশি শক থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন ভাইভাতে খুব একটা ধরেও না। শক হচ্ছে ধরো আমাদের এমন একটা মানে ক্রিটিক্যাল কন্ডিশন যেখানে আমাদের যে বডি টিস্যুগুলাতে ব্লাড ফ্লো কম হওয়ার কারণে বডি টিস্যুতে অক্সিজেনের ডেফিনিশন হয় এবং নিউট্রিশনের ডেফিসিট হয়। অক্সিজেনের ডেফিসিট হয় এবং কি আমার হচ্ছে নিউট্রিশনের ডেফিসিট হয়। সেই কারণে যে কন্ডিশনের সৃষ্টি হয় সেটাই কি শক। শক হচ্ছে আমার ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের টিস্যুতে যে অক্সিজেন এবং নিউট্রিশনের ডেফিসিট হয়, সেই কারণে আমাদের টিস্যুতে বা বডি সেলগুলোতে বা হ্যাঁ টোটাল বডিতে যে কন্ডিশনটা তৈরি হয় সেটাই হচ্ছে কি শক। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলা আছে। আমি যেভাবে শকটা ক্লাসিফিকেশন করে পড়ছি ফার্স্ট পারফেক্ট জন্য, সেটা আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক, আর হচ্ছে কি সেপটিক শক। এই পাঁচটা ভাগে ভাগ করে মুখস্থ করবা। যে আবারও বলি, কার্ডিওজেনিক শক, হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক, আর হচ্ছে কি সেপটিক শক। হ্যাঁ, ছোট করে আমি একটু মানেটা বুঝা দিই। কার্ডিওজেনিক শক মানে হচ্ছে কার্ডিওজেনিক মানে কার্ডিয়াক থেকে জেনেসিস হয়েছে, মানে হার্টের কোনো কারণে যদি আমার শক তৈরি, মানে হার্ট ফেল হলো, হার্টের ভেন্ট্রিকুলার সিস্টেম বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এই ধরনের কেসে যদি বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, সেই কারণে যদি কোনো শক হয় সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক। এরপর হচ্ছে হাইপোভলিমিক শক, আমার বডিতে যদি ব্লাড ভলিউম কমে যায়, সেটা যে কোনো কারণেই করুক না কেন, অপারেশন হোক, ব্লিডিং হোক, যা ইচ্ছা তাই, ব্লাডের ভলিউম যদি কমে যায় সেই কারণে যদি শক হয় তার নাম হচ্ছে হাইপোভলিমিক শক। নিউরোজেনিক শক, নিউরোজেনিক হচ্ছে আমাদের হার্টে যে ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে, নিউরাল সাপ্লাই, সেই নার্ভ সাপ্লাই যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই কারণে যদি হার্ট কোনো কারণে বিট করতে না পারে, হার্টের বিটে যদি অসঙ্গতি দেখা দেয় নার্ভের কারণে, নার্ভাস কোনো কারণে, এবং সেই কারণে যদি শক হয়, মানে কজটা যদি নার্ভাস হয়, কজটা যদি হার্ট নিজে হয় তাহলে কি কার্ডিওজেনিক, আর কজটা যদি নার্ভাস হয় তাহলে হচ্ছে নিউরোজেনিক শক। হচ্ছে অ্যানাফাইলেকটিক শক, এটা হচ্ছে কোনো ধরো একটা সাপোজ হচ্ছে যে একটা কোনো কি বলবো পরজীবী, কোন একটা মাইক্রো অর্গানিজম বা যে কোনো অর্গানিজম আমার সার্কুলেশনের ওয়ে কোনো একটা জায়গায় ব্লক তৈরি করলো। আমার ধরো একটা জায়গা একটা অর্গানের সার্কুলেশন হচ্ছে, সার্কুলেশনের পাথওয়েতে কোন একটা জায়গায় ব্লক তৈরি করে ফেলছে। এই ব্লক তৈরি করে ফেলার কারণে ওখানে আমার ওই স্পেসিফিক অর্গানটাতে ব্লাড ফ্লোটা হচ্ছে না।
এই ব্লাড ফ্লো না হতে পারার কারণে ওই অর্গানটা যে শক খাবে, ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে যে কন্ডিশন, ওটাই হবে কি অ্যানাফাইলেকটিক শক। আর সেপটিক শক হচ্ছে সেপসিসের কারণে যে শক। সেপসিস মানে কি ইনফেকশন। আমার যে ইনফেকশন থেকে, যেমন সাপোজ হচ্ছে লাং, ধরো নিউমোনিয়া হইল, নিউমোনিয়া তোমার হচ্ছে যে তোমার জীবাণুটা, মাইক্রো অর্গানিজমটা, নিউমোনিয়ার মাইক্রো অর্গানিজমটা কি করে, তোমার লাংসের যে নিউট্রিশনাল ব্লাড ফ্লো, যেটা হচ্ছে তোমার ব্রঙ্কিয়াল আর্টারিতে যে ব্লাড ফ্লোটা হয়, হ্যাঁ, প্লাস হচ্ছে তোমার যে রেসপিরেটরি ফ্লো, সবগুলা ফ্লোর মধ্যে কি বাধা সৃষ্টি করে, সেপসিস বলে এটাকে। প্লাস আমরা যদি মেইন সার্কুলেশন যদি সেইখান থেকে মানে ইনফেকশন, কোন একটা প্রাইমারি ইনফেকশন হলো কোন একটা সাইটে, সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হইতে ব্লাডের মধ্যে সেই কি মাইক্রো অর্গানিজম বলে যে প্যাথোজেনিক্যাল অর্গানিজম গুলো চলে আসছে, তারাও কি আমার ব্লাড ফ্লোতে কি ব্লক ক্রিয়েট করে এবং অন্য একটা অর্গানে যদি ছড়া যায়, সাপোজ লাং থেকে ব্রেইনে ছড়াইলো, লাং থেকে কি আমার কিডনিতে ছড়াইলো সাপোজ, তো সেক্ষেত্রে কি ওই অর্গানেও কি সে ব্লাড ফ্লো এর মধ্যে কি ব্লক তৈরি করে। তো এই মাইক্রো অর্গানিজমে মানে রোগ সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজমের কারণে যে শক, সেটা হচ্ছে কি সেপটিক শক। এটা মোটামুটি বুঝে দিলাম, এটুকু বুঝতে পারি আমার শকের জন্য এনাফ, আর শক থেকে বেশি কিছু ধরে না। হ্যাঁ, আর এরপরে লাস্ট আমরা বলবো যে আজকে শেষ করে ফেলবো একটা কথা বলে, সেটা হচ্ছে হার্ট ব্লক। আচ্ছা, হার্ট ব্লক মানে কি মনে হয় তোমাদের? হার্ট ব্লক মানেটা কি? হার্ট ব্লক মানে কিছু না। অনেকে মনে করতে পারো যে আমাদের হার্টে যে ব্লাড ফ্লো হয়, সেই ফ্লোতে ব্লক হওয়া মানে মনে হয় হার্ট ব্লক। না, ব্যাপারটা এরকম না। হার্টে আমরা প্রথমে যে ক্লাসটাতে রিভিউ ক্লাসটাতে পড়ছিলাম না, যে আমাদের হার্টে কি কন্ডাক্টিভিটি আছে হার্ট মাসলে, মানে হচ্ছে যে আমাদের কোন যে স্পেশালাইজ যে জাংশনাল টিস্যু গুলা, যে মানে এসএ নোড, এবি নোড, এগুলা যেগুলো আছে, এদের একটা জায়গায় ইম্পাস তৈরি হলে কি ইম্পাসটা একটা জায়গা থেকে আরেক জায়গায় কন্ডাক্টেড হয়, এবং আলটিমেটলি কি পুরো হার্টটাই কি সেই মানে আমার কার্ডিয়াক ইম্পাসটা পায় এবং কি সিস্টল ডায়াস্টল করে। এই যে ইম্পাসটা যে তৈরি হয়, কার্ডিয়াক ইম্পাসটা একটা জায়গা থেকে তৈরি হয় আর একটা জায়গায় যে যায়, কন্ডাক্ট হয়, সারা হার্টের মধ্যে যে কন্ডাক্ট হয়, এই কন্ডাক্টিং যে পাথওয়ে গুলা, এসএ নোড থেকে এবি নোডে যায়, এবি বান্ডল থেকে হচ্ছে এবি নোড থেকে এবি বান্ডলে যায়, বান্ডল থেকে পার্কিনজি ফাইবারে যায়। এই যে যাওয়া আসা, মানে আসা না, মানে যাওয়ার যে পাথওয়েটা, এই পাথওয়ে গুলোর মধ্যে যদি কোনো কারণে ব্লক তৈরি হয়, এই জাংশনাল টিস্যুর মধ্যেকার পাথওয়েতে যদি কোনো কারণে ব্লক তৈরি হয়, সেই ব্লক গুলাই কি আমরা বলবো হার্ট ব্লক। সংজ্ঞাটা পড়ে নিব নিজেদের মতো, আমি তোমাকে বুঝাই দিলাম। এখন আমরা ক্লাসিফিকেশনটা জানি একটু। হার্ট ব্লকের ক্লাসিফিকেশন হচ্ছে কিছুই না, আমার কোথায় কোথায় হার্ট ব্লক হতে পারে, এভি নোডে হতে পারে, এসএ নোডে হতে পারে, এভি নোডে হতে পারে, এভি বান্ডলে হতে পারে। হ্যাঁ, আর এখন ক্লাসিফিকেশন না আমরা কি করব, দেখো মেইন যে দুইটা নোড আছে আমাদের, এসএ নোড আর এভি নোড, এই দুইটা কি আমরা কি ভাগ করি, আরেকটা হচ্ছে এভি বান্ডল। আমরা তিনটা নাম বলছি, এসএ নোড, এভি নোড, এভি বান্ডল, এই তিনটা জায়গায় ব্লক হয়। ক্লাসিফিকেশনটা এরকম করি, দেখো সাইনোঅ্যাট্রিয়াল ব্লক, প্রথম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল ব্লক, সেকেন্ডটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক আবার দুই ধরনের আছে, ইনকমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। অ্যাট্রিওভেন্ট্রিকুলার মধ্যে দুইটা, ইনকমপ্লিট আর কমপ্লিট। ইনকমপ্লিটের মধ্যে আবার ভাগ আছে, ইনকমপ্লিটের মধ্যে আছে হচ্ছে তোমার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, এখন আবার সেকেন্ড ডিগ্রির মধ্যে দুইটা ভাগ আছে, মোবিস টাইপ 1 আর মোবিস টাইপ হচ্ছে কি 2। আর কমপ্লিটটা তো কমপ্লিট, আর হচ্ছে বান্ডল ব্রাঞ্চ ব্লক, 3 নাম্বার মেইন যে ক্লাসিফিকেশন, 3 নাম্বারটা হচ্ছে বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই তিনটা হচ্ছে আমাদের হার্ট ব্লক। এখন আমরা এখান থেকে পড়বো কি, আসলে পড়বো হচ্ছে মেইনলি অবজেক্টিভ এবং ভাইবার জন্য আমরা হার্ট ব্লকটা পড়বো। কারণ কি আমাদের মেইনলি এভি ব্লক যেটা আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের একটা টাইপের জন্য আমরা ইসিজি তে এক ধরনের ফাইন্ডিংস পাই। ইসিজি আমরা আগের দিন বলছি যে ইলেকট্রিক ফাইন্ডিংস গুলা আমাদের কার্ডিয়াক সাইকেলে। এখন আমরা ইসিজি তে বলছেন কি থাকে, পি থাকে, একটা পি ওয়েভ থাকে, একটা কিউআরএস কমপ্লেক্স থাকে, আর একটা হচ্ছে টি ওয়েভ থাকে, তারপরে কি আমার একটা ইসিজি ওয়েভে এই জিনিসগুলো থাকে। তো এই যে জিনিসগুলো, যে পার্ট গুলা, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, আবার পি থেকে কিউ একটা দূরত্ব, পি কিউ ইন্টারভাল, পি থেকে আর একটা দূরত্ব যে উপরে উঠলো, পি আর ইন্টারভাল। হ্যাঁ, আবার এস থেকে টি এর যে একটা ওয়েভ, এস টি ইন্টারভাল, এই জিনিসগুলো কিন্তু কিছু জিনিস থাকে ইসিজি তে। তারপর রিটেনের দিন আমরা যখন স্লাইড দিয়ে তোমাদের ইসিজি ওয়েভটা দেখাবো, তখন কি আমরা ইন্টারভাল গুলো বুঝতে একটু সুবিধা হবে যে কোথায় কোনটুকু আমরা কি ইন্টারভাল বলতেছি। তো এই ইন্টারভাল গুলার মধ্যে কি মানে একটা মানে ডিফারেন্স তৈরি হয়। তো এই জিনিসগুলো কি আমরা থেকে বুঝতে পারি যে এভি ব্লক কোনটা কোন ধরনের। হ্যাঁ, এসএ নোডের ব্লক তো আসলে বলার কিছু নেই, এসএ নোড যদি কোনো কারণে ইম্পালস ক্রিয়েট করতে না পারে, সেটাই হচ্ছে কি এসএ মানে সাইনোঅ্যাট্রিয়াল ব্লক। এভি ব্লকটা কি,
এসএ নোড থেকে এভি নোডে যে ইম্পালসটা যায়, আমরা আগের দিন বলছিলাম না এভি নোড আর ডিলে, মানে কি এসএ নোড থেকে এভি নোডে হচ্ছে ইম্পালস যায়। এসএ নোড থেকে এভি নোডে ইম্পালস যায় যে এই যে রাস্তাটা, এই রাস্তা যদি কোনো কারণে ব্লক হয় এটাকে আমরা বলেছি এভি ব্লক, মানে অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার ব্লক। এটা আবার ফার্স্টে বললাম কয় ধরনের আছে, দুই ধরনের, একটা হচ্ছে ইনকমপ্লিট হার্ট ব্লক আর একটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। ইনকমপ্লিট হার্ট ব্লকের মধ্যে আছে হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির মধ্যে আছে মোবিস টাইপ আর মোবিস আছে। একটা একটা করে আমি যাই। ফার্স্ট ডিগ্রি মানে কি, দেখো এসএ নোড থেকে এভি নোডে ইম্পালস পৌঁছাবে, কিন্তু পৌঁছাইতে নরমালের চেয়ে ডিলেটা একটু বেশি হবে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ইম্পালস সবই যাবে, আমার একটা অ্যাট্রিয়ামে সিস্টল হবে, একটা ভেন্ট্রিকুলার সিস্টল হবে, আবার একটা অ্যাট্রিয়ামে ডায়াস্টল হবে, আবার একটা ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, এভরিথিং ইজ ওকে এন্ড গুড। কিন্তু ইসিজি তে যখন আমরা দেখবো তখন আমরা কি দেখবো যে পি আর ইন্টারভালটা নরমালের চেয়ে একটু বেড়ে গেছে, পি আর ইন্টারভাল নরমালের চেয়ে বেড়ে গেছে। এটা হচ্ছে আমার ইসিজি ফাইন্ডিংস ফর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আবার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটা কি, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে এসএ নোডের সবগুলো ইম্পালস এভি নোডে পৌঁছায় না, এসএ নোডের সবগুলো ইম্পালস এভি নোডে পৌঁছায় না, কয়টা মিস হয়। এর মধ্যে আবার সেকেন্ড ডিগ্রির মধ্যে মোবিস টাইপ 1 এ বেশি, মোবিস টাইপ 1 একটু কম মিস হয়, মোবিস টাইপ 2 তে একটু বেশি মিস হয়। দেখা যাচ্ছে পিআর ইন্টারভ্যালটা ফার্স্ট ডিগ্রিতে সেকেন্ড ডিগ্রিতে আরো বেশি প্রলং, আরো বেশি প্রলং। এবং স্টেথোতে যদি তুমি শুনো খেয়াল বা তুমি যদি দেখো ইসিজি দেখবা যে দেখা গেল যে দুইটা বা তিনটা মানে অ্যাট্রিয়াল সিস্টল হয়েছে, এরপরে একটা ভেন্ট্রিকুলার সিস্টল হয়েছে। হওয়ার কথা ছিল একটা অ্যাট্রিয়াল সিস্টল হবে আর একটা ভেন্ট্রিকুলার সিস্টল হবে, না দুইটা তিনটা অ্যাট্রিয়াল সিস্টল হওয়ার পরে হঠাৎ একটা ভেন্ট্রিকুলার সিস্টল হইল, এরকম ইররেগুলার। এটা মোবিস টাইপ 1 একটু কম, মোবিস টাইপ 2 তে আরো বেশি। আর কমপ্লিট হার্ট ব্লকে হচ্ছে মানে পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায়, মানে এসএ নোড থেকে কোনো ইম্পালসই এভি নোডে মানে আসে না। তো কি হয়, কেউ কেউরে চিনে না, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলারকে চিনে না, ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়ামকে চিনে না। অ্যাট্রিয়াম শুধুমাত্র এসএ নোডের ইম্পালসে তোমার সিস্টল ডায়াস্টল করতে থাকে, আর ওদিকে ভেন্ট্রিকল যে তখন একটোপিক পেসমেকার তৈরি হয়। বুঝছো, তোমাকে বলছিলাম না যে আগে রিভিউ ক্লাসে যে একটোপিক পেসমেকার যে কোনো কারণে হোক তৈরি হতে পারে। হার্ট ব্লক হচ্ছে একটোপিক পেসমেকার তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ। হ্যাঁ, যে আমার এসএ নোডের ইম্পালস যেহেতু এভি নোডে আসতে পারতেছে না, আর এভি নোড তো ভেন্ট্রিকলে ইম্পালস দেওয়ার প্রথম হচ্ছে যে সর্দার। তো এভি নোড যদি কোনো কারণে এসএ নোড থেকে ইম্পালস না পায়, তখন কি আমার হচ্ছে একটোপিক পেসমেকার ক্রিয়েট হবে, হয় এভি নোড অথবা কি আমার পার্কিনজি ফাইবার এরা। কারণ ভেন্ট্রিকল হচ্ছে ওই একটোপিক পেসমেকারের পালসে হচ্ছে কি করতে থাকবে, সিস্টল ডায়াস্টল করতে থাকবে। কারণ ইসিজিতে ইয়ে করলে গ্রাফ করে দেখা যাবে যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সিস্টল ডায়াস্টলের মধ্যে কি আর কারো কোনো দেখা সাক্ষাৎ নেই, একজনের মধ্যে কি সিস্টল ডায়াস্টল হচ্ছে, এটাকে বলা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার হার্ট ব্লক ছিল শেষ। আমরা জাস্ট একটা কোশ্চেন বলে আজকে পড়া শেষ করব, সেটা হচ্ছে স্টোকস অ্যাডামস সিনড্রোম। স্টোকস অ্যাডামস সিনড্রোমটা অ্যাকচুয়ালি কি? এটা একটা কাইন্ড অফ লস অফ কনসিয়াসনেস, সিনকপ। সিনকপ মানে হচ্ছে আমাদের ব্রেইনে মানে হেডে ব্লাড সাপ্লাই যদি কোনো কারণে কমে যায়, হ্যাঁ প্রেসার যদি খুব বেশি কমে যায়, আমাদের ব্লাড প্রেসার কমে গেলে যদি আমাদের ব্রেইনে ব্লাড সাপ্লাই অনেক বেশি কমে যায়, তখন আমাদের যে লস অফ কনসিয়াসনেসটা হয় সেটাকে বলা হচ্ছে সিনকপ। স্ট্রোকস অ্যাডামস সিনড্রোমটা হচ্ছে এমন এক ধরনের সিনকপ যেটাতে আমাদের এই হার্ট রেটের কারণে, হার্ট রেটের প্রবলেম হওয়ার কারণে আমাদের ব্রেইনে কি ব্লাড ফ্লোর পরিমাণটা কমে যায়। এখন সেটা কেন হতে পারে? স্টোকস অ্যাডামস সিনড্রোমটা পুরোটাই হার্ট ব্লকের মানে ডিজিজ। আমাদের যদি সেকেন্ড ডিগ্রি মানে হার্ট ব্লক হয়, মানে হচ্ছে তোমার ইনকমপ্লিট হার্ট ব্লকের মধ্যে হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকটা যদি হয় আর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক যদি হয়, এই ধরনের হার্ট ব্লক হলে হচ্ছে আমার হার্ট রেটের যে অসুবিধা হয়, হার্ট রেট অসুবিধা হওয়ার কারণে কি আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড ফ্লোটা কমে যায়, হার্ট রেটটা অনেক কমে যায়, সিস্টেমিক সার্কুলেশনের জন্য ব্লাড ফ্লো কমে যায়। কারণ হার্ট রেট আমাদের কমপ্লিট হার্ট ব্লকে কি হয়, ভেন্ট্রিকুলার সিস্টলের রেট থাকে 15 থেকে 40, যেখানে থাকার কথা 70 থেকে 80, 15 to 40 হয়ে যায় 70 to 80 জায়গায়। তো আমাদের সিস্টেম সার্কুলেশনে ব্লাড ফ্লো কমে যায়, আমাদের ব্রেইনে কি তখন ব্লাড ফ্লোটা অনেক কমে যায়। সো এই তখন একটা সিনকপ তৈরি হয়, সেই সিনকপের কারণে কি পেশেন্টের লস অফ কনসিয়াসনেস হয়, সিনকপি তৈরি হয় আর কি। তো এই ধরনের সিনকপকে আমরা বলি হচ্ছে স্টোকস অ্যাডামস সিনড্রোম। ভাইবার জন্য বেশি একটু দরকারি, আগে রিটেনে আসতো, 14 সালের পর আর আসা নেই, এটা মানে জাস্ট দেখে রাখতে পারো। এই ছিল আমাদের কি আমাদের স্টোকস অ্যাডামস সিনড্রোম। আমার ধারণা এর সাথে সাথেই আমাদের হ্যাঁ আরেকটা টপিক আছে রিটেনের জন্য, এটা আমি জাস্ট বলবো, সেটা হচ্ছে রিটার্নারি কোশ্চেন।
এটা মাঝে মাঝে আসে, বাট এখন মনে হয় না খুব একটা আসে, এটা জাস্ট আসে। এটা হচ্ছে যে লিস্ট দ্য সিভিয়াস চেঞ্জেস আফটার এক্সারসাইজ। একটা মানুষের শরীরে এক্সারসাইজ করলে তার বডিতে কি কি কার্ডিওভাস্কুলার চেঞ্জ আসে। এটা খুবই মানে এতক্ষণ পড়ছো যে খুবই সহজ একটা উত্তর। দেখো এক্সারসাইজ করলে কি, আমার এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুট অনেক বেড়ে যায়। আর কি হার্ট রেট বাড়ে, হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে, হার্ট রেট বাড়লে কি স্ট্রোক ভলিউম বাড়ে। আবার কি এক্সারসাইজ করলে কি আমাদের মাসেলের রিদমিক্যাল কন্ট্রাকশন হয়। রিদমিক্যাল কন্ট্রাকশন হওয়ার কারণে কি আমাদের যে স্কেলেটাল মাসল এরিয়া গুলার চারিদিকে যে ভেইন আছে সেই ভেইন গুলা স্কুইজ হয়, ফলে কি ভেনাস রিডিনের পরিমাণ বেড়ে যায়, ভেনাস রিডিনের পরিমাণ বেড়ে যায় এবং কি একই সাথে ব্লাড প্রেশারও বেড়ে যায়। সিস্টোলিক প্রেশার বাড়ে, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে অতিরিক্ত এক্সারসাইজ করলে আবার ডায়াস্টোলিক প্রেশারটা কমে যায়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডায়াস্টোলিক প্রেশার একটা প্রেশার যেটা হচ্ছে এক্সারসাইজ করলে কি কমে যায়। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তোমার স্কেলেটাল মাসল এরিয়াগুলোতে কমে যায়। আবার স্প্ল্যাঞ্চনিক মানে হচ্ছে অ্যাবডোমিনাল যে অর্গানগুলো, এই এরিয়াগুলোতে কি পেরিফেরাল রেজিস্ট্যান্স যে বেড়ে যায়, তখন এই অর্গানগুলোতে ব্লাড ফ্লো কমায় দিয়ে আমার মাসলগুলোতে ব্লাড ফ্লো বেশি বেশি লাগে। এই জন্য আমার হচ্ছে তখন এই ঘটনাগুলো ঘটে। আর ওই যে বললাম যেহেতু হার্ট রেট বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়ে, তোমার হার্টকে বেশি বেশি কাজ করতে হয়, প্লাস হচ্ছে হার্ট রেট বাড়ার অর্থ কি লাংসও বেশি বেশি ব্লাড যাবে, তো হার্ট এবং লাংসে ব্লাড ফ্লোটা বেশি বেশি হয়। প্লাস হচ্ছে আমরা যে যখন এক্সারসাইজ করি স্কেলেটাল মাসলগুলোতে ব্লাড ফ্লো বেশি বেশি হতে হয়, আর হচ্ছে তখন অর্গানের ব্লাড ফ্লো গুলো কমে যায়, ব্লাড ফ্লোর কিছু পরিবর্তন হয়। এই জিনিসগুলো হচ্ছে কি আমার চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এই যে ফ্যাক্টর গুলো আমার মনে রাখতে হবে, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট, স্ট্রোক ভলিউম, ব্লাড ফ্লো, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ব্লাড ফ্লো টু দ্য স্কেলেটাল মাসল, ব্লাড ফ্লো টু দ্য অ্যাবডোমিনাল অর্গানস মানে স্প্ল্যাশনোক্লিউডিক অর্গানস, আর হচ্ছে আমার হার্ট ফ্লো টু দ্য হার্ট, হার্ট ফ্লো টু দ্য লাংস। এই ফ্যাক্টর গুলো, ব্লাড প্রেশার কোনটা কিরকম তারতম্য হচ্ছে, এই ফ্যাক্টর গুলো যদি তুমি সিরিয়ালি লিখে যাও এটা কোশ্চেনের জন্য এনাফ। এটি কোশ্চেন খুব একটা আসে না, তোমাকে হুট করে জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ ডায়াস্টোলিক প্রেসারে এক্সারসাইজের প্রভাব কি, হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে যে তোমার অ্যাবডোমিনাল অর্গানগুলো এক্সারসাইজের সময় কি ব্লাড কম সাপ্লাই না বেশি সাপ্লাই নেয়, এরকম করে ছোট ছোট করে জিজ্ঞাসা করতে পারো। তুমি যদি ফ্যাক্টরগুলো পড়ে রাখো, বুঝে পড়ে রাখো, ওকে, তোমার বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এই ছিল আমার কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিভিউ। আচ্ছা, একটু রিভিউ তো একটু জোরে গেছি, একটু কিছু টপিক তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। যে টপিকগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে পার্ট 1 এবং পার্ট 2 রিভিউ ক্লাসগুলো মিলে কমেন্ট সেকশনে জানাবা যে এই টপিকগুলো হয়তো আমি একটু খারাপ বলছি বা আমি তোমাদের বুঝাতে পারিনি বা তোমরা বুঝতে পারো নাই। সেই টপিকগুলো আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনে বলতে, এবং আমার যে নেক্সট ক্লাসটা হবে কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিটেন সেশন, আমি টোটাল সিস্টেমের যে যত রিটেন কোশ্চেন গুলো আছে সেগুলো একটু কথা বলবো। তখনও তোমরা কি এই রিভিউ ক্লাসের যদি কোনো কোশ্চেন বুঝতে তোমাদের অসুবিধা হয়, সেখানে কিন্তু তোমরা সরাসরি কোশ্চেন করতে পারো, আমাকে ইনফর্ম করতে পারো যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা বুঝতে পারিনি, যদি একটা ভাই আপনি আরেকবার বুঝে দিন তাহলে ভালো হতো, আমি বোঝানোর চেষ্টা করব। আর যে কোশ্চেন গুলো আমি বললাম না, অনেকের মনে খচখচ লাগতেছে কোশ্চেন গুলা এত বেশি সুন্দর কোশ্চেন কেন বললো না, এই কোশ্চেন গুলো রিটেনের কোশ্চেন বিধায় আমি বললাম না, রিটেন দিন এই কোশ্চেন গুলো অনেক সুন্দর করে আমি আলোচনা করবো, তোমাদের মানে মনে খুশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে রিভিউ আমার সেশনটা আজকে এই পর্যন্তই ছিল। কার্ডিওভাস্কুলার সিস্টেম রিভিউ শেষ। সবাই ইনশাল্লাহ ভালো মতো পড়াশোনা করো, অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সব নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, স্বাস্থ্যবিধি মেনে চলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।